আমাকে তো একটা দর্শক হিসাবে বুঝতে হবে যে ওকে এই ট্যাকটিক্সের জন্য খেলানো হচ্ছে। আমি খেলা দেখে কিছু বুঝছি না থিয়াগো আলমাদা কেন খেলছে। এই জিনিসটা লিওনেল মেসি প্রথম 3 ম্যাচে ঢেকে রেখেছিলেন, এক্সপোজড হয়ে গেছে ক্যাবো ভার্দের বিপক্ষে। আমরা জানতাম, সবাই জানতো যে তারা লো ব্লকে খেলবে। তাহলে এখানে আমার দরকার ছিল কি? বেশি বেশি পাসিং খেলা, বক্সের বাইরে থেকে বা বক্সের বাইরে 1-2 করে আমার ভিতরে ঢোকা। এই যে স্কালোনির সিস্টেমটা, তবে স্কালোনির ব্যাপারটা একটা জিনিস আমি স্কালোনি দেখেছি, সে খুবই প্র্যাগম্যাটিক। যখন যেভাবে যেই টিমের সাথে খেলাতে হবে সে কিন্তু সেভাবেই খেলানোর চেষ্টাটা করে। মেসির ঘর মায়ামির হার্ড রক। আর্জেন্টিনা কাকে হারিয়েছে? কেবো ভার্দেকে। কেবো ভার্দেকে কি এই ওয়ার্ল্ড কাপের আগে আপনি চিনতেন? আমি জানি না, যারা জিওগ্রাফি নিয়ে একটু পড়াশোনা করে বা যাদের অনেক বেশি আফ্রিকান ফুটবল নিয়ে খোঁজ খবর জানা আছে, তারা হয়তো বা চিনতে পারে, বা আফ্রিকান বাছাই যারা দেখেছে বা আফকন যারা দেখেছে, আমি দেখি নেই। সো আমি কেবো ভার্দেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার আগে চিনতামই না। একটু ভালো করে খেয়াল করে দেখেন, ম্যাচটা যখন শেষ হয়েছে আর্জেন্টাইন প্লেয়াররা ম্যাচটাকে ঠিক যেভাবে সেলিব্রেট করেছে, মনে হয়েছে 2022-এর সে লুসাইলের ফাইনাল, যেখানে ফ্রান্সের সাথে আর্জেন্টিনা জিতেছিল টাই ব্রেকারে। হোপফুলি আরেকটা এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন বলেই এই ম্যাচটা আর্জেন্টিনাকে টাই ব্রেকার পর্যন্ত যাইতে হয় নাই। নিশ্চিতভাবেই কেভো ভার্দের মতো 5.5 লাখ জনসংখ্যার একটা দেশ আর্জেন্টিনার মতন ফুটবল মাস্তানকে ঠিক রীতিমতো ধরে ঝাঁকিয়েছে। এত কঠিন হইতে পারে একটা ম্যাচ, ডেফিনেটলি লিওনেল মেসিরা বা লিওনেল স্কালোনি মনে হয় চিন্তা করে নাই। ওয়েলকাম টু গ্রিনডেলট ইন্স্যুরেন্স। মাঠ কাঁপানো বিশ্বকাপে কলিজা পুরাটাই কেঁপে গিয়েছিল। আর্জেন্টিনা এমন কোনো ভক্ত নাই যার কলিজা এই ম্যাচে কাঁপে নাই। প্রার্থনার বাইরে আর অন্য কিছু ছিল কি? মনে হয় ছিল না। এই ম্যাচের কাঁপাকাঁপি নিয়ে এবং ম্যাচের ইনডেপথ বিশ্লেষণ নিয়ে দুজন মানুষ আমার সাথে কথা বলবেন। তারা ভেরি ইয়াং। একজন তো ফুটবলের কন্টেন্ট ক্রিয়েটর তাশিক রাইট। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো মানে ওই যে বললাম না, সেকেন্ড ওয়েক যেটা গিয়েছে, ওটা সবারই অবস্থা এখন। এবং আপনার তো আর্জেন্টাইন জার্সি বোঝা যাচ্ছে। এবং ক্রীড়া সাংবাদিক সৈকত আমাদের সাথে আছেন। সৈকত, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। মানে অনেক লম্বা করে ইন্ট্রোটা দিয়েছি, ঘুমাইতে পারি নাই, মাথার অবস্থা খুব খারাপ। আমাদের সবার অবস্থায় তো এরকম অবস্থায় আছে এখন আমরা। গতকালকে 12টায় 12:30 মানে এইখানে শো করে গিয়েছি, মনে হয় 11টায় এসেছিলাম, মানে আজকে সকাল 9টায় বাসায় গিয়েছি। এই হচ্ছে মানে সারাদিনের কাজ ছিল। আর তারপরে যদি ইমোশন নিয়ে এই ধরনের ছিনিমিনি চলে, তাহলে সেটা ডেফিনেটলি মস্তিষ্কের উপর দিয়ে যায়, সেটাই গিয়েছে। ম্যাচটা ফাইনালি আর্জেন্টিনা তো জিতলো, কিন্তু যেই ফ্যাশনে জিতেছে, এখন আমার কাছে মনে হচ্ছে যে এই আর্জেন্টিনা দলটা মেবি ওয়ার্ল্ড কাপ জেতার মতো দল না। তাশিক, আমি কি মানে বেশি বলে ফেলেছি? বেশি খুব একটা বলার নাই, আমার কাছে মনে হয় যে বেশি খুব একটা বলার নাই। কারণ এরকম একটা পারফরমেন্স যখন আমার টিম ডেলিভার করতেছে, তখন আমার টিমের প্রতি আমার একটু আস্থা একটু নড়বড় হইতে পারে। বাট আমাদের ভুলে গেলে চলবে না যে 22 সালে সৌদি আরবের সাথে আমরা সেম কিছু একটাই ঘটাইছি। এখন এই ম্যাচটা হয়তো ওয়েক আপ কল হইতে পারে আমাদের জন্য। তো দেখা যাক, টিমের প্রতি একটা ফেথ আছে, স্কালোনির প্রতি একটা ফেথ আছে, দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। বাট আজকের গেম যেভাবে গেছে, এটা যদি আমরা নেক্সট ম্যাচ ওইভাবে রেপ্লিকেট করি, আমার কাছে মনে হয় না যে আপনি যেটা বলছেন সেটা খুব একটা ভুল হয়েছে। রাইট সৈকত, এই ম্যাচটা আমি অলওয়েজ শুরু থেকে যে প্রশ্নটা তুলছিলাম আর্জেন্টিনা দলকে নিয়ে, যে এই দলটাতে একটা ক্লাসিক উইঙ্গার নাই, মানে আনহেলদি মারিয়া নাই, এবং আলমাদা কিংবা আলমাদার জায়গায় নিকো পাসকে নামায়। তারা কেপেবল না, মানে কেপেবল না আমি এটা বলবো না, কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে ওয়ার্ল্ড কাপ জেতার মতো টিমের যে ধরনের উইঙ্গার লাগে তারা সেটা না। আর স্কালোনি যে 4-4-2 কম্বিনেশনে খেলে, ইন জেনারেলি যারা একটু লো ব্লক ডিফেন্স করে তাদের জন্য উইং প্লেটা ইম্পর্টেন্ট হয়। স্কালোনির দলে আসলে উইঙ্গারই নাই। এই জিনিসটা লিওনেল মেসি প্রথম 3 ম্যাচে ঢেকে রেখেছিলেন, এক্সপোজড হয়ে গেছে ক্যাবো ভার্দের বিপক্ষে। আপনার কি মনে হয় যে, যেটা তাশিককেও প্রশ্নটা করেছি, যে এই আর্জেন্টিনা আরেকটু হাই ইন্টেন্স যে ম্যাচগুলো হবে, বা আরও বড় দল, বা যারা কেবো ভার্দের চেয়ে অনেক বেশি পেস নিয়ে খেলে, যেমন ধরেন ফ্রান্স, ইনফ্যাক্ট মরক্কো যেরকম আমি খেলতে দেখেছি, ইউএসএ কে যেরকম খেলতে দেখেছি, ইনফ্যাক্ট ব্রাজিল শেষ ম্যাচে যেরকম খেলেছে, স্পেন, আপনার কি মনে হয় যে এখন লিওনেল মেসিরা কি বুঝতে পারছে যে না, এটা ডিফারেন্ট বল গেম? না, আপনি যেগুলো বললেন সবগুলাই হচ্ছে এক্স্যাক্ট পয়েন্টে আপনি হিট করেছেন যে জিনিসগুলো বললেন। বা তাশিক যেটা বললো যে 22 সালের কথা যদি আমরা চিন্তা করি, সৌদি আরবের সাথে একটা ম্যাচ, তার প্রথম ম্যাচটা হেরে গেছিল। পার্থক্যটা এখানে এই যে সৌদি আরবের সাথে ওটা ছিল গ্রুপ পর্বের ফার্স্ট ম্যাচ। এক্স্যাক্টলি, আপনি একটা ম্যাচ হেরে গেছেন, পরে আরো 2টা ম্যাচ আপনার কাছে আছে, আপনি কোয়ালিফাই করতে পারবেন পরের রাউন্ডে। এবং আর্জেন্টিনা কিন্তু শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছিল। এখানে গতকালকে যে আজকে ভোরে যে খেলাটা হলো,
এখানে কিন্তু এই সুযোগটা ছিল না। আপনার পা যদি পিছলে যেত আপনি কিন্তু সেখানে একবারই বাদ হয়ে যেতেন। তো আমার কাছে শোয়ের আগে আমি ওর সাথে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে আর্জেন্টিনা কেপ ভার্দেকে কিছুটা হলেও হালকাভাবে নিয়েছে। যতটাই হোক না কেন তাদেরকে নিয়ে হাইপ থাকুক, তারা স্পেনের সাথে ড্র করুক না কেন, উরুগুয়ের সাথে ড্র করুক না কেন, আর্জেন্টিনার কাছে মনে হয় নাই যে তারা কেপ ভার্দেকে অতটা হচ্ছে ওইভাবে বড় হিসেবে নিয়েছে, এবং এটা তার ম্যাচের মধ্যে আমরা দেখেছি। আপনি যদি দেখেন যে আর্জেন্টিনার প্রথম দুইটা যে ম্যাচ আলজেরিয়ার সাথে বা অস্ট্রিয়ার সাথে যে ইন্টেন্সিটি নিয়ে তারা খেলেছে, আপনি যে ইন্টেন্সিটির কথাটা বললেন, এটার কিন্তু বিন্দু পরিমাণ ইন্টেন্সিটিও কেপ ভার্দের সাথে তাদের ছিল না, এবং এটার মেইন রিজনটা আমার কাছে এটাই মনে হয়েছে তারা হালকাভাবে নিয়েছে। এবং আপনি যেটা বলছেন যে উইঙ্গারের যে সমস্যাটা, অ্যাঙ্গেল ডি মারিয়া যে শুধুমাত্র মানে সে যেই সময়টাতে খেলেছে সেই জেনারেশনের তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিলই, সেটা তো একটা বিষয়। ক্লাচ মোমেন্টে যে গোলগুলো দিতে হয় এটা কিন্তু সবসময় আর্জেন্টিনার সাপোর্টাররা এবং আর্জেন্টিনার টিম সবসময় অ্যাঙ্গেল ডি মারিয়ার কাছ থেকে দেখে আসছে, এবং মেসির সাথে অ্যাঙ্গেল ডি মারিয়ার একটা টেলিপ্যাথিক কমিউনিকেশন আছে যেটা এই টিমের কারোর সাথে মেসির নাই। কারণ ডি মারিয়ার সাথে মেসি 10 বছর 12 বছর 15 বছর একসাথে হচ্ছে ন্যাশনাল টিমে খেলেছে। এই টিমে একটা প্লেয়ারও নাই যার সাথে মেসি এই লং টাইম ধরে খেলছে। এবং আপনি যাদের কথা বলেন, থিয়াগো আলমাদা বলেন, নিকো পাস বলেন, এই দলে লিওনেল মেসি লম্বা সময় ধরে খেলেছে এরকম প্লেয়ার 2022 থেকে 2026, মানে ওই ওয়ার্ল্ড কাপের 17 জন প্লেয়ারই এখানে আছে। তো আপনার ন্যাশনাল টিমে 15-20 বছর ধরে খেলতে হবে, আমার কাছে মনে হয় না এরকম কোনো জরুরি ব্যাপার আছে। সেটা তো বটেই, কিন্তু ওই যে আমি ডিমারিয়ার সাথে যেহেতু সে যুবদল থেকে খেলে আসছে, ওর সাথে যে টেলিপ্যাথিক কমিউনিকেশনটা, সেটার কথাটা আমি বলছিলাম। যে কোপা আমেরিকার ফাইনাল যদি আপনি দেখেন, ডিমারিয়া আমি যদি প্রশ্নটা একটু ঘুরাই দেই, যে ধরেন ডিমারিয়ার সাথে টেলিপ্যাথিক কমিউনিকেশন, তার চেয়ে বড় কথা হচ্ছে ডিমারিয়ার ক্লাস, যে ক্লাসটা এখানে নাই, এই কারণে কমিউনিকেশনটা গইরা ওঠে না। আপনার যদি সেম ক্লাস থাকে তাহলে ডেফিনেটলি আপনি কমিউনিকেশন তো করতে পারবেন। আপনি যাদের নাম বললেন যে থিয়াগো আলমাদা বা নিকো পাস, মানে ধারে কাছেও তো নাই এই জিনিসটা। সো এটা এই যে স্কালোনির সিস্টেমটা, তবে স্কালোনির ব্যাপারটা একটা জিনিস আমি স্কালোনি দেখেছি, সে খুবই প্র্যাগমেটিক। যখন যেভাবে যেই টিমের সাথে খেলাতে হবে সে কিন্তু সেভাবেই খেলানোর চেষ্টাটা করে। সে কখনোই যে হ্যাঁ আমাকে একই সিস্টেমে খেলাতে হবে, আমি একটা জায়গাতেই স্টাক থাকবো, আমাকে হচ্ছে সবসময় প্রেস করেই খেলাতে হবে, আমি ডিফেন্সিভ খেলবো, এভাবে কোনো ধরনের তার আলাদাভাবে কোনো ট্যাকটিক্স তার একটা থাকে না। যেই টিমের সাথে খেলবে সেভাবে সে কিন্তু সেট করে। তো যেহেতু এই ম্যাচটা তাদের এখন একটা অ্যালার্মিং একটা বেল বাজিয়ে দিয়ে গেছে, আমি মনে করি যে ইজিপ্টের সাথে যে নেক্সট ম্যাচটা, সেটাতে আর্জেন্টিনা আরও সতর্ক হয়ে খেলবে এবং তাদের ইন্টেন্সিটি অনেক বেশি দেখবেন আপনারা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সাপোর্টার না, তো আমি স্পেন সাপোর্ট করি। তো আমি অবশ্য মনে মনে চাচ্ছিলাম যে আর্জেন্টিনা যদি বাদ হয়ে যায় একটা কাটা সরে যাবে, কজ হচ্ছে ফাইনালে দেখা হয়ে যেতে পারে, ফাইনালের আগে তো আর দেখা হবে না। আর এমনিতে আবার আমি মেসি আপনারা আগে ফ্রান্সের কাটাটা উঠান, তারপরে আগে তো আর্জেন্টিনা বরঞ্চ আপনাদের মানে আর্জেন্টিনার কাটা না উঠায় যেই কাটা আসলে মেইন কাটা সেটা উঠান আগে। তারপর একটা তো মনের ভেতর আশা থাকেই যে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যদি কোনোভাবে বাদ হয়ে যায়, যদি বাদ হয়ে যায় তো আমি তো দেখা যেত যে ফাইনালে গিয়ে অন্তত তাদের সাথে দেখা হবে না, যদি আমরা যেতে পারি। তো সেই আশা তো মনের ভিতর থাকবেই। তো যাক, উঠে গেছে এখন। তো আমার মনে হয় না যে এই ম্যাচে যে ভুলগুলো আর্জেন্টিনা করেছে, তারা যেহেতু গলার উপর দিয়ে তাদের চলে গেছে জিনিসটা এবং কানের পাশ দিয়ে বুলেট গেছে, এইটা নেক্সট ম্যাচে যেহেতু তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারা জানে কি করতে হবে, এতটুকু অন্তত তারা জানে। স্কালোনি এতটুকু জানে যে তার নেক্সট ম্যাচে কি করতে হবে। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা সাপোর্টারদের এই ম্যাচে যতটুকু তারা ভয় নিয়ে ম্যাচটা দেখেছে বা যতটুকু তাদের স্ট্রেস গেছে, ইজিপ্ট ম্যাচের রেজাল্ট কি হবে সেটা পরের হিসাব, কিন্তু ম্যাচে আর্জেন্টিনাকে ডিফারেন্ট আর্জেন্টিনাকে দেখা যাবে। আচ্ছা, এটা সৈকত বলছে, তাসিক আর্জেন্টাইন ফ্যান আসলে। আমি একটু এইটা জিজ্ঞেস করতে চাই যে বেসিক্যালি কেভো ভার্দের খেলা আমরা কি দেখেছি? কেভো ভার্দে লো ব্লক ডিফেন্স করবে, তো জানা কথা, হ্যাঁ, এটা মানে সব ম্যাচে তারা তাই করেছে। এর বাইরে তো আসলে ওর আর অন্য কোনো কেপিআই নাই যে এই দলটা এর বাইরে গিয়ে কিছু খেলে। ও ওরটাই খেলেছে যেটা ওর সামর্থ্য। তো আর্জেন্টিনা যেরকম দল, অস্ট্রিয়ার এগেনস্ট আমরা দেখেছি লিওনেল মেসি 2টা গোল করেছে। অস্ট্রেলিয়া লো ব্লক খেলেছে, আমরা যতই বলি রাফ রাংনিক খুব গেগেন প্রেস করবে, এই করবে সেই করবে, 7-8 মিনিট সর্বোচ্চ, মানে 7 এটা আসলে সম্ভব না। আপনি 90 মিনিট প্রেস করে খেলতে পারবেন না, কেউ খেলতে পারবে না। আর অস্ট্রিয়ার যে কোয়ালিটি, এটাতে পারার কথা না। তো কাবো ভার্দে বেসিক্যালি যেই দলটা, মানে আর্জেন্টিনার প্রথম গোলটা যখন করলেন লিওনেল মেসি, মনে হয় হাইড্রেশন ব্রেকের পরেই তো গোলটা করে ফেলেছেন, পরে গোলটা করে ফেলেছেন, যিনি লিসান্দ্রো মার্টিনেজের একটা দারুণ ভিশনারি পাস, এবং মেসি খুব চমৎকার, মেসি এইটাই করবেন, এই চমৎকার বলার কিছু নেই, এটাই তার কাজ, এটাই তিনি করেন সব সময়। আমার প্রশ্নটা হচ্ছে, গোল করার পরে আর্জেন্টিনা গোটা মাঠে দাঁড়ায় থাকলো কেন, এবং তার মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের মধ্যে এত বড় গ্যাপ কিভাবে তৈরি হইলো? আজকে আমরা শোয়ের আগে একটা জিনিস নিয়ে কথা বলতেছিলাম যে সবাই বলতেছে যে আর্জেন্টিনা আজকে একটু ওভার কনফিডেন্ট ছিল,
মানে it? সবাই বলতেছিল বাট আমার কাছে মনে হলো যে না, ব্যাপারটা উল্টাই হয়েছে। ভাইয়ের সাথে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম, ব্যাপারটা উল্টা হইতেছিল। এবারের 48 দলের যে বিশ্বকাপ হয়েছে আমরা দেখলাম যে প্রচুর অঘটন বা অঘটনের কাছাকাছি চলে গেছিল। কঙ্গোর মতো টিম ইংল্যান্ডে প্রায় ধরাই দিছিল। Almost. এমত অবস্থায় যখন বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর লাস্ট ম্যাচ, অলমোস্ট লাস্ট ম্যাচ, এটা বাইরের পরে মানে শেষ দিনের আরেকটা ম্যাচ match হয়েছে। শেষ দিনের ম্যাচে যখন আর্জেন্টিনা খেলা পড়ছে, আমার মনে হয় যে পুরো টিমটা একটা প্রেসারের মধ্যে ছিল। আর কেপ ভার্দে যে জিনিসগুলো করে আসছে, আজকে যে কাজটা করে আসছে, এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স ছিল না। না। এটা প্ল্যান করে আসছে এবং এটা তারা তিনটা ম্যাচ স্পেন, উরুগুয়ের মতো টিমরে তারা থামাই দিছে, সৌদি আরবের মতো টিম। উরুগুয়েরে আমি আসলে এই ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট টিম হিসেবে গণি না, স্পেন ওকে তাসি, সেটা ঠিক আছে। But মানে তাও, নামের ভারটা তো আছে। নামের নামের ভারের ভারে কথা আর কি, হচ্ছে যে নামের ভারে। মানে যিনি এই দলটাকে কোচিং করায় আলেহান্দ্রো সাভেইয়া, বিয়েলসা, বিএলসার কাজই হচ্ছে আপনার এইভাবে একটা দলকে হাজার হাজার পাস খেলাবে, তারপরে হাইরা বাসায় চলে যাবে। এটা আর্জেন্টিনার সাথে আপনি ফ্যান, আপনি জানেন হ্যাঁ, আপনি World Cup এ এই ওই কাজ সময় করেছে। দেখছেন কিনা। না ওই সময় আমার জন্ম হয়েছে। জন্ম হয়েছে, রাইট। বাট আমার তো খুবই ভালোভাবে সেই ওয়ার্ল্ড কাপ মানে হৃদয় ভাঙার গল্প জানা আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কেপ ভার্দে তাদের প্ল্যান নিয়ে তারা সলিড ছিল এবং এই সলিডিটির কারণে আমার কাছে মনে হচ্ছে যে ওই সময়টা গোল করার পর আর্জেন্টিনা আরো বেশি প্রেসারাইজ হয়ে গেছিল যে এখন যদি একটা গোল করে দেয় কেপ ভার্দে তো পুরোপুরি ডিফেন্সে বসে যাবে। ওই ভয়ের কারণে তাদেরকে দেখলাম যে বেশি বেশি পাস খেলতেছে। ইভেন আমরা সেকেন্ড হাফের শুরুতে তো দেখলাম যে প্রপার মানে আর্জেন্টিনার যে অ্যাটাক বা বলেন বা যে স্ট্রাকচারটা ছিল ওইটাই পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। Okay. যার কারণে আমি দেখলাম যে মোটামুটি আর্জেন্টিনা প্রপার কোনো শেপে ছিল না। আমার কাছে মনে হয় যে এটাই একটা রিজন ছিল। কিন্তু পরবর্তীতে হাইড্রেশন ব্রেক মানে সেকেন্ড হাফের হাইড্রেশন ব্রেকের পর আবার আমরা আরেকটু ইন্টেন্সিটি দেখলাম। বাট ওভারঅল সেই সময়টাতে কি হয়েছে আমার কাছে মনে হয় যে ওই প্রেসারের কারণেই জিনিসটা এরকম হয়েছে আর কি। সৈকত, প্রেসারের তো আসলে নকআউটের প্রত্যেকটা ম্যাচই তো প্রেসার। আর যখন অপোনেন্ট আপনার যে র্যাঙ্কিং এ 63-64 ধাপ পিছায় থাকে, সেই দলের এগেইনস্টে খেলা অলওয়েজ প্রেসার। কারণ হচ্ছে পচাশামুখে পা কাটার ব্যাপারটা, আপনি যদি ব্রাজিলের কাছে হারেন, ফ্রান্সের কাছে হারেন কিংবা স্পেনের কাছে হারেন, এটা সম্ভবত একটা বলা যায় যে হ্যাঁ এটা একটা 50-50 ম্যাচ, আমরা সমান শক্তির দল। কাবো ভার্দের কাছে হারাটাও আসলে একটা পুরো ওয়ার্ল্ড কাপের জন্য সম্ভবত বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যেত। কাবো ভার্দের সেই মানে আমি ইন্ট্রোতে বলেছি যে কলিজা নাড়ায় ফেলছে একদম, অ্যাবসলিউটলি। লিওনেল মেসিকে আগের 3 ম্যাচে আমরা যেই মেসিকে দেখেছি, এই ম্যাচে লিওনেল মেসি সম্ভবত আপনার অপোনেন্টের ডেঞ্জার এরিয়ার মধ্যে 10-12-14টা বল পেয়েছে, এর 10-12টা বল পেয়েছে, এর মধ্যে মেবি 8টা বল লুজ করেছে, এটা নিয়েই ভিতরে ঢুকতে পারে নাই। মানে স্ট্র্যাটেজিটা আসলে এই লিওনেল মেসিকে যে এইভাবে একদম মানে কি বলে এটা যে আপনি অ্যারাবিয়ান নাইটস দেখেছেন না, ভূতকে বোতলবন্দি করে রাখে, দৈত্যকে বোতলবন্দি বড় টিম করতে পারে না, কাবো ভার্দে কেমনে পারলো? রাইট। সো এখানে আমি যেটা বলবো যে আসলে মানে ক্যাপো ভার্দের তো প্ল্যানটাই ছিল মেসিকে আটকাবে, কারণ তারা দেখছে যে আর্জেন্টিনা এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যে কয়টা গোল করেছে, 8টা গোল করেছে এই ম্যাচের আগে, 6টাই মেসির পা থেকে আসছে। তো তারা দেখছে যে আমি যদি মেসির পাসিং লেন আটকায় দিই, আমি যদি মেসিকে ফিনিশ করতে না দেই, ও যে মুহূর্তে শুট নিবে আমি 2টা প্লেয়ারকে সামনে ব্লক করাই দিব, কারণ শট করতে না পারলে তো একটা প্লেয়ার গোল দিতে পারবে না, যত যাই হোক না কেন। মেসির এরিয়াল থ্রেটও নাই, তার থ্রেট আছে হচ্ছে ফ্রি কিক, তার থ্রেট আছে হচ্ছে বাইরে থেকে বক্সের বাইরে থেকে শুট, তার থ্রেট আছে সে যদি বক্সে বল পেয়ে যায় বা বাইরে থেকে বল পায় ন্যারো স্পেসে ঢুকে যাবে, ন্যারো স্পেসে ঢুকে যাবে। এবং এই ন্যারো স্পেসে কিন্তু শুধু একবার ঢুকেছে, একটা যে ওই যে ঢুকে গেল যেটা হচ্ছে ভজিনাস গায়ে মেরেছে, গায়ে মেরেছে, ওটা তো তার হিসাবে কাউন্ট উইকার ফুটে মেরেছে, তো আসলে জায়গাটা কিন্তু এটাই আপনি মেসিকে 10 বার দেন 8 বার গোল দিবে। সো এটা ওই যে 2014 ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে মিসটাও করেছিল বক্সে থেকে, এইটাও আপনি বার্সেলোনার মেসি হতো, ও 10 বারই গোল দিত। রাইট, এক্স্যাক্টলি। তো বিষয়টা হচ্ছে এই যে তারা আগে থেকেই জানতো যে একটা টিমের এই প্লেয়ারটাকে যদি আমি আটকে দেই এবং তাকে যদি আমি বিরক্ত করতে পারি, সে একটা সময় হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে সে উল্টাপাল্টা খেলা শুরু করবে এবং তাকে টায়ার্ড করে দিতে পারছি আমরা। মেসি কিন্তু প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে একে গরমে, এবং তাকে যে চারপাশ দিয়ে মার্কিং করা হচ্ছে, তো এই টায়ার্ড হয়ে সে বারবার বিরক্ত হয়ে কিন্তু বল লুজ করছিল। এবং দেখা যাচ্ছিল মেসি অন্যান্য ম্যাচে যেরকম চারপাশে স্ক্যান করে খেলে, আমি অন্তত আমি জানি না যে আপনারাও দেখেছেন খেলাটা, আমি ওকে এই জিনিসটা করতে দেখিনি। মেসি এই ম্যাচে ফার্স্ট হাফে অন্তত পক্ষে 4 বার ডিপারে না মানে ডিপার পজিশন নেমে আসছে, মানে হচ্ছে তার ব্যাক লাইনের কিছুটা উপরের দিকে বল কালেক্ট করেছে। মানে এইটা ইন জেনারেলি আগের 3 ম্যাচে আমি লিওনেল মেসিকে হাফ স্পেসের নিচে নামতেই দেখি নাই, করার দরকার। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এই ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ড নন এক্সিস্টেন্ট ছিল। এক্স্যাক্টলি, এই প্রশ্নটাই করতে চাই আমি তাসিকের কাছে আসি। সৈকত, এটা একটা ইন্টারেস্টিং আলোচনা, এই আলোচনাটা আমি করতে চাচ্ছিলাম আর কি, যে ব্যাকলাইন এবং মিডফিল্ডের মধ্যে মানে কম্বিনেশন এবং স্পেস, কম্বিনেশন তো ছিল না, কোঅর্ডিনেশনের অভাব আর লম্বা গ্যাপ।
মানে তাসিক প্রশ্নটা হচ্ছে লিওনেল মেসিকে যদি আটকায় ফেলা যায়, এই প্রশ্নটাই তো আর্জেন্টাইন হেটার্স বা আর্জেন্টাইন মানে যারা আর্জেন্টাইন ফ্যান না তারা বলে যে একজন লিওনেল মেসির এই দল থেকে সরানো এটা অর্ডিনারির চেয়েও খারাপ অবস্থা, অবস্থা হবে। মানে অর্ডিনারির চেয়েও খারাপ অবস্থা। এবং এই ম্যাচে কাভো ভার্দে প্রমাণ করে দিয়েছে যে একজন লিওনেল মেসিকেই যদি শুধু আটকানো যায়, যেটা সৈকত বলল, পাসিং চ্যানেলটা তার পাসিং চ্যানেল আটকায় দেওয়া, তাকে ফ্রিলি মুভ করতে না দেওয়া, তাইলেই আসলে অর্ডিনারি। এবং সিরিয়াসলি এই আর্জেন্টিনা দল অর্ডিনারি, নাহলে আপনি 3টা গোল করেছেন, 3 গোলের মধ্যে একটা তো আসছে হচ্ছে ওন গোল হিসেবে, হ্যাঁ, যদিও রোমেরোর ক্রেডিট আমি দিতে চাই, ওন গোল। বাকি গোল কে করেছেন? একটা লিওনেল মেসি, লিসান্দ্রো আরেকটা লিসান্দ্রো মার্টিনেজ। মার্টিনেজ। তার মানে হচ্ছে যখন আপনার 2 স্টপার মানে 2 সেন্টার ব্যাক গোল করবে এবং একটা মেসি করার পরে মেসি হারায় যাবে, তার মানে হচ্ছে আপনার অন্য কারো মানে অন্য ফরওয়ার্ডদের গোল করার এবিলিটি নাই। এই যে মাঝমাঠ দি পল, ম্যাকআলিস্টার এবং এনজো, এনজো। এটা তো খুবই চমৎকার, ইঞ্জিনের মতো চলে। এই ইঞ্জিনটা কেন মানে এখানে আইসা ব্রেক করলো? আমার কাছে মনে হয় যে আজকে যে একটা টিমের এগেইনস্ট আমরা খেলছি, মানে কেপ ভার্দের এগেইনস্টে যখন আমরা খেলছি, আমরা জানতাম, সবাই জানতো যে তারা লো ব্লকে খেলবে। তাহলে এখানে আমার দরকার ছিল কি? বেশি বেশি পাসিং খেলা, বক্সের বাইরে থেকে বা বক্সের বাইরে 1-2 করে আমার ভিতরে ঢোকা। বাট আজকে আমার কাছে মনে হলো যে না, আপনি লো ব্লকে 1-2 করে ভেতরে ঢোকার চেয়েও যেটা জরুরি হয় ইন জেনারেলি, আপনি একটু ফ্রান্সের খেলা দেখেন অস্ট্রিয়ার এগেইনস্টে, অল্প স্পেসে প্রথম গোলটা যেটা করেছেন কিলিয়ান এমবাপে, জাস্ট একটা মুভ করেছেন, বলটা নিজের পায়ে এনেছেন, তারপরে সামান্য একটু জায়গা থেকে মনে হচ্ছে একটা রকেট লঞ্চার যেরকম মিসাইল লঞ্চ করে বুলেটের মতো। ওইভাবে করে দিয়েছেন। এই জায়গাটাতে, এই জায়গাটাই কি আপনার মনে হয় না আর্জেন্টিনান প্লেয়াররা টোটালি ফেল করে গেছে? হ্যাঁ, আমি ওই জায়গাতে আসতেছিলাম যে আমার যে আজকে মিডফিল্ডের কম্বিনেশন ছিল, এটা আমার কাছে শুরুতে ভালো লাগে নাই। আজকে আমার কিছু ইয়ং এনার্জেটিক প্লেয়ার আমার দরকার ছিল, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ সবাই জানতো যে মেসি কাজ আটকানো হবে, সবাই জানতো, কারণ লো ব্লকে খেলবে। এবং তারা এমন লো ব্লক, মানে ধরেন বিরক্তিকর লো ব্লক কিন্তু তারা খেলে নাই। তারা যখন না, তারা তো মানে গোলটা খাওয়ার পরে বরঞ্চ আর্জেন্টিনার চেয়ে বেটার আমি খেলেছে। ওইটাই বলতেছি যে ওরা কিন্তু বিরক্তিকর লো ব্লক আর্জেন্টিনা খেলে নাই। দাঁড়ায় থাকলো গোটা ম্যাচে। হ্যাঁ, বিরক্তিকর লো ব্লক খেলে না, ওরা হচ্ছে কাউন্টার অ্যাটাকে গেছে। সো আমার এখন কি দরকার ছিল যে ওরা যখন আমাকে একটু স্পেস দিচ্ছে, সেই স্পেসগুলোকে আমাকে ইউটিলাইজ করতে হবে। সেকেন্ড হাফে কিন্তু স্পেস অনেক বের হয়েছে। অনেক বের হয়েছে, কিন্তু আমরা ওই জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারি কেন কারণ পারেন কি? নাই? আমার কাছে ওই জায়গাতে রাইট প্লেয়ার ছিল না। রাইট প্লেয়ার ছিল না নাকি রাইট অ্যাপ্রোচ ছিল না? মানে Approach আপনার ছিল হাতে না, রাইট হ্যাঁ। প্লেয়ারকে আপনি মিডফিল্ডে কারে নামাবেন? আমার কাছে মনে হয় যে আমার কাছে কিছু প্লেয়ার আছে যাদেরকে আমি সেই সময় নামাইতে পারতাম। আমি যদি বলি নিকো পাজের কথা বলি, নিকো পাস তো আর ধরেন ম্যাকআলিস্টারের জায়গায় খেলে না। না না না, ঠিক আছে, আমি বলতেছি মানে ধরেন আমাকে তখন কি করা দরকার ছিল? আমরা যখন ব্রাজিলের ম্যাচটা দেখছি, ব্রাজিলের ম্যাচে এনরিককে নামাই দিছিল। এনরিককে নামাই দিছে। কারণ এখন এই জন্যই কিন্তু মানুষজন অ্যানচেলোত্তির অনেক বেশি প্রশংসা করতেছে যে Right. ওই সময়টাতে একটা রাইট মুভ ছিল, এবং মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে। মোমেন্টাম ম্যাচে। চেঞ্জ হয়ে গেছে। সো আজকে আমার ওইরকম একটা অ্যাপ্রোচ আপনি তো দরকার ছিল। অ্যানচেলোত্তির কথা বলতেছেন সৈকত, আমি তো ডেফিনেটলি টুখেলের কথা বলবো। যখন গর্ডন সাকারে নামালো, সাকা লাস্ট ম্যাচে গর্ডন নামার পরে তো অ্যান্টনি গর্ডন নেমেছে, একদমই গোটা change হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। সো এরকম Totally কিছু change প্লেয়ার হয়ে আমার কাছে ছিল, আমার কাছে বার্কো ছিল। সো আমার লেফট সাইড থেকে আমি ওই জায়গায় একটা সাপোর্ট পাইতে তার পারতাম। মানে আমি আপনার সাথে তাসিক সম্পূর্ণ একমত যে আপনি যখন সাব করালেন ম্যাকআলিস্টারকে তুলে দীপলকে তুলে নিয়ে আপনি কাকে নামিয়েছেন? লিয়ান্দো পারেদেসরে, মাচ মোর ডিফেন্সিভ একজন মিডফিল্ডার। তো ওই সময় আপনি মানে কেন বার্কোকে নামাবেন না? বার্কোকে নামাবেন না, আমার কথা হচ্ছে ওই জায়গাটাতে অ্যাপ্রোচ ছিল না। আর কেন জানি আমাদের যে দুইজন মেন স্ট্রাইকার, হ্যাঁ। তারা পারফর্ম করতে পারতেছে না। এখন আলভারেজের কথা বললে আমরা বলতে পারি যে তার একটা ট্রান্সফার রুমও চলতেছে, একটা প্রেসার চলতেছে, বাট লাউতারও কেন কিছু করতে পারতেছে না, আই হ্যাভ জিরো আইডিয়া। মানে আপনার ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে ট্রান্সফারের প্রেসার কেন থাকবে? আপনি তো খুশি হবেন, বেশি টাকায় বড় দলে যাচ্ছেন, আরো বড় না, দল। ওর তো ক্লাবটা তো আবার ন্যাস্টি কাজ কালার করতেছে, ওইটা ভিন্ন কথা। বাট সেটা তো ধরেন অ্যাজ আ প্রফেশনাল It's all over মানে স্পেন 2018 এ যে ম্যাসাকারটা হয়েছিল আর কি, লোপেটেগুইকে নিয়ে, যে রিয়াল মাদ্রিদ বলে দিয়েছে তার ম্যানেজার, সেখান থেকে তাকে স্যাক করে দেওয়া, Sack করে স্পেন দেওয়া একেবারে হয়েছে। ফুললি ম্যাসাকার হয়ে গেল। Right. তো তাশিকের কথার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্লেয়ার চেঞ্জের কথাটা বলা হলো, এই যেখানে এনরিকের কথা আসলো এবং গর্ডনের কথা আসলো, টুখেল এবং অ্যানচেলোত্তি, দুইটা প্লেয়ারই যদি আমরা দেখি তারা কিন্তু ওয়াইডের প্লেয়ার। আমরা যে খেলাটা আজকে ভোরবেলা দেখেছি, আর্জেন্টিনার অ্যাপ্রোচটাই ছিল তারা হচ্ছে মিড দিয়ে অ্যাটাক করবে, সেন্টার। কারণ মিড দিয়ে অ্যাটাক করা ছাড়া তো তার উপায় নাই। উপায় নাই, কারণ উপায় আপনি তো আপনার তো রাইট উইঙ্গার নিয়ে Right নামেন winger নাই। নামেন নাই। আপনার তো নাহুয়েল মলিনা বারবার ওভারল্যাপ করেছে এবং প্রত্যেকটা বল লুজ করেছে। এই জায়গাতে যেটা করতে পারতো সেটা হচ্ছে যে ওই যে আপনার তার জিওভানি সিমিওনে বসে আছে, তারপরে আপনার হচ্ছে ওদের যারা হচ্ছে স্পিডি প্লেয়ার হচ্ছে, জিওভানি সিমিওনে কিন্তু ভালো স্পিডি প্লেয়ার, তারা বারবার হচ্ছে নিকো গঞ্জালেজের কাছে যায়। নিকোর বল কন্ট্রোলই তো ঠিক নাই। এক্স্যাক্টলি, নিকো নিকোর তো বল সবসময় control পেছনের ঠিক দিকে নাই। আসে। আপনার জিওভানি সিমিওনে, আমি অ্যাটলেটিকো মাদ্রিদের হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো দেখেছি, লা লিগা আমি সেভাবে ফলো করি না, আমি যেহেতু প্রিমিয়ার লিগের খেলাটা রেগুলার দেখি, আমি লিভারপুল সাপোর্টার হিসেবে, তো আমি ইউসিএল এর খেলা আমার রেগুলার দেখা হয়েছে, তো সেখানে আমি কিন্তু জিওভানি সিমিওনেকে ফলো করেছি। ওর যে এনার্জি, ওর যে প্রেসিং, ও যে হার্ড প্রেস করে এবং প্লেয়ারদেরকে যে হচ্ছে বল 1 সেকেন্ডের জন্য ওর জ্বালায় বল রাখতে পারে না প্লেয়াররা, এবং ও কিন্তু খুবই একটা স্ট্যামিনা সম্পন্ন প্লেয়ার। তো এই যে জিওভানি সিমিওনের স্ট্যামিনা, তার যে প্রেসিং, তার যে আপনার এজিলিটি, অ্যাগ্রেশন,
এগুলা কি স্ক্যালোনি একটা ম্যাচও কাজে লাগে? সৈকত যে কথাটা বলেছে, ও তো জিওভান্নি সিমিওনে বলছে, আসলে জুলিয়ানো সিমিওনেও ও হচ্ছে দিয়াগো সিমিওনের ছেলে। ওর বাবাও 1998 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আজকে আবার স্টেডিয়ামও ছিল। হ্যাঁ, তিনজন, মানে নিকো পাজের বাবা পাবলো পাজও খেলেছে, সেনেসির বাবাও খেলেছে। সেনেসির মানে বাবাও খেলেছে। এখানে তিনটা প্লেয়ার যাদের বাবা 1998 ওয়ার্ল্ড কাপ খেলেছে। কিন্তু ইন্টারেস্ট হচ্ছে ও হচ্ছে জিওভানি লো, মানে জিওভানির লো চেলসো, লো জিওভানিটাকে চেলসোটাকে নিয়ে একটু নামটা এসেছে। এগিয়ে আমি গেছে। আলোচনায় আসতাম আসলে যে আপনি আগের ম্যাচে জিওভানি লো চেলসোকে আপনি খেলেছেন লেফট উইঙ্গার হিসেবে, এবং জিওভানি লো চেলসো ইম্প্যাক্টফুল ছিল, Impactful দারুণ ছিল। ফ্রি কিক নিয়েছে, গোটা ম্যাচে তার ক্রিয়েটিভ কিছু পাস আমরা দেখেছি। একটা গোল করেছে, যেটা অফসাইডের কারণে বাতিল হয়েছে। জিওভানি লো চেলসোকে না নামায় আপনি আলমাদাকে নামাইছেন, তাকে Right. সাব করছেন নিকো পাসকে দিয়ে। জিওভানি লো চেলসো লাস্টের ম্যাচের পারফরম্যান্স কি আপনি কোনো ধরনের মানে আমলে আনলেন না? আমার কথা এটা, আমি ওই জন্য বলছিলাম যে আমার স্টার্টিং 11-এ কিছু কিছু জায়গায় আমি বেটার প্লেয়ার নামাইতে পারতাম। স্পেশালি থিয়াগো আলমাদা কি বেসিসে সিলেক্টেড হয় এটা আসলে আপনারা আর্জেন্টিনা ফ্যানরা তো আমরা তো বুঝি না, আপনারা মনে হয় আর্জেন্টিনা ফ্যানরা জানেন যে এটা কি কারণে 4টা গেমই সে স্টার্ট করেছে। হ্যাঁ। মানে কেন, এটা রিজন কি, সে কি অ্যাড করছে, কি ভ্যালু অ্যাড করছে? না, 4টা ম্যাচে স্টার্ট করেন, জর্ডান ম্যাচটা ছোট মধ্যে জর্ডান কথা ছিল, ম্যাচটাই কিন্তু অবশ্যই ওইটা তো বেশি ইম্পর্টেন্ট ম্যাচ ছিল না। তার মানে আপনার ফার্স্ট ম্যাচ ইম্পর্টেন্ট সবচেয়ে ভালো স্টার্টের জন্য, আপনি নকআউটের মতো একটা জায়গায় যেখানে এই ধরনের জায়গাতে আপনি হেরে যেতে পারেন। থিয়াগো আলমাদা কি অ্যাড করছে? সে কি একটা কি পাস দিয়েছে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে? একটা ভালো শট নিয়েছে গোলে? শুধু প্রথম ম্যাচে একটা ডামি করেছে। দামি দামি করেছিল। করছে। ওইটা এটাই তার একটা একমাত্র assist KPI এই ম্যাচে। তো থিয়াগো আলমাদা তো এই ওয়ার্ল্ড কাপের আগে এমন না যে অ্যাটলেটিকো মাদ্রিদের সে রেগুলার স্টার্টার হ্যাঁ, ছিল, starter এমন ছিল কিছুই না। না। তাহলে আপনি তাকে কোন কোটাতে বা কোন বেসিসে বা কি ট্যাকটিক্যাল কি কারণ আপনি তাকে খেলাচ্ছেন? কারণ একটা প্লেয়ারকে আপনি স্পেসিফিক্যালি খেলাচ্ছেন মানে কি, তার একটা ট্যাকটিক্যাল জায়গা আছে। আমাকে তো একটা দর্শক হিসাবে বুঝতে হবে যে ওকে এই ট্যাকটিক্সের জন্য খেলানো হচ্ছে। আমি খেলা দেখে কিছু বুঝছি না থিয়াগো আলমাদা কেন খেলছে, না প্রেস করছে, না সে গিয়ে ডিফেন্সে হচ্ছে ডিবক্সে গিয়ে অপোনেন্টের জায়গা করে দিচ্ছে, না হচ্ছে সে এমন কোনো একটা ডিফেন্স ভেঙে দেওয়া একটা পাস দিচ্ছে, কিছুই না। তাহলে স্কালোনি তাকে কি জন্য খেলাচ্ছে? ওই অল ওভার 2022 ওই যে প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ওই প্লেয়ারটার নাম আমি ভুলে গেছি, ওই যে আপনাদের একটা মিডফিল্ডার ছিল, ওই যে টাকলা করে হচ্ছে একটা মিডফিল্ডার ছিল না, মাথায় চুল নাই, ওকে খেলালো। তারপরে হচ্ছে আরো কি একটা দুই একটা প্লেয়ারকে খেলালো, পরের ম্যাচ থেকে তো সবগুলোকে সাব করে এনজোকে নামালো। তো ওই যে ম্যাচটাতে স্কালোনি ভুলগুলো করেছিল। আমার তো 2022 এর সৌদির বিপক্ষে মানে ওই মিডফিল্ডারের নামই মনে নেই। আমারও মনে মনে করতে পারবো, মানে আমার চেহারা মনে করতে Exactly, পারছি আমি না, তার কথাই seriously। বলছি। কি ওই যে ইতালির অ্যাটালান্টাতে খেলতো ইটালির ক্লাবে, ওর নামটা আমি ভুলে গেছি আর কি। তো ও হচ্ছে ওই যে ওইসব প্লেয়ারদেরকে খেলিয়ে কিন্তু প্রথম ম্যাচটাতে হেরে গিয়ে ও টনক নড়লো, টনক নড়ে তারপরে লাউতারোকে সাব করে দিল। পরের ম্যাচ থেকেই হচ্ছে আলভারেজ শুরু করলো। পরের ম্যাচ থেকে কিন্তু এনজো এনজো ফার্নান্দেজ শুরু। তো এই যে এখন যেহেতু সে আলমাদাকে খেলিয়ে কোনো কাজ হচ্ছে না, আলমাদা লিটারালি আর্জেন্টিনা টিমে কোনো ভ্যালু অ্যাড করে না, কোনো ভ্যালু না ডিফেন্সিভলি না অফেন্সিভলি। তো আপনার টিমে এই যে গিলিয়ানো সিমিওনের কথা আমরা বললাম, জুলিয়ানো সিমিওনে বা হচ্ছে আপনি জিওভানি লো চেলসোর কথা বললেন, নিকো পাজের কথাই যদি আমরা বলি, নিকো পাজ কিন্তু নিকো পাসকে ওয়ার্ল্ড কাপে খেলাইতে পারবে না, এটা বলে লাভ নাই। সৈকত তর্ক করা যাইতে পারে, কিন্তু নিকো পাসকে খেলানো যাবে না, যে কারণে আপনি পাওলো দিবালারে কখনো আর্জেন্টিনা Exactly, ফিটিং করতে exactly, পারেন না। right. নিকোর ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ মেসি 2030 যখন থাকবে না, 2030 নিকোকে আপনি কখন খেলাতে পারবেন? মেসিকে সাব করে, তারপর হচ্ছে নিকোকে যখন ম্যাচ বেরিয়ে গিয়েছে, যখন আপনার একটু প্লেইং টাইম দেওয়া দরকার নিকোর মতো ইয়াংস্টারকে। নিকোকে চাইলে খেলানো যাইতে পারে, কোথায় মানে খেলাবেন জিনিসটা হচ্ছে নিকোকে? ওকে ধরেন আমার আজকে ওর মানে আমার যে জায়গাটাতে সবচেয়ে বেশি মনে হয়েছে, যেহেতু আমি সেন্টার দিয়ে অ্যাটাক করতেছি, তাহলে আমার সেন্টার আর একটু ক্রিয়েটিভ প্লেয়ার আমাকে লাগবে, আমার লাগবে। ওই জায়গাটাতে আমি চাইলেই কিন্তু আমি ওখানে নিকো পাসকে অ্যাড করতে নিকোর কথা আমি পারতাম। যেটা বলছিলাম, বা টাইট second half-এ আমি স্পেসে চাইলে। খুবই কিন্তু ভালো প্লেয়ার, ও টাইট স্পেসে লিওনেল খুব মেসির সুন্দর মতন হচ্ছে। ধাঁচটার আসলে এই জায়গাটা। ওই জন্য এখন ঠিক আছে। আমি একজনের কথা বলবো, আমার মনে হয় এটা আপনারা ডিসএগ্রি করতেই পারেন আমার সাথে, কোনো ব্যাপার না ডিসএগ্রি করলে। আমার মনে হয় এই যে আর্জেন্টিনার উইঙ্গার প্রবলেম, মন্দের ভালো হিসেবে দে শুড হ্যাভ টেকেন আলেহান্দ্রো গার্নাচো, মন্দের ভালো হিসেবে। আলেহান্দ্রো গার্নাচো। আমি এটা বললাম যে আপনারা এই যে ডিসএগ্রি করতে পারেন। প্রিমিয়ার লিগ দেখেন বলে আপনি বায়াস দিয়ে বলতেছেন আলেহান্দ্রো গার্নাচো চলে না ভাই। না, আমি যেটা বলছি যে আপনাদের যেহেতু নাই কেউ, কিছু নাই বলে যে আমি আলেহান্দ্রো গার্নাচোকে নিতে হবে ওইরকম আবার খারাপ দল আর্জেন্টিনা না, মানে অত খারাপ দল না আর কি। তাশিক, আমি একটু এই আলোচনায় আসি যে আর্জেন্টিনার যে ব্যাকলাইন, এই ব্যাকলাইন দিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব না, ইম্পসিবল। লিসান্দ্রো মার্তিনেজ 3টা গোলেই তার অবদান আছে, একটা নিজে খাইছে আর 2টা হচ্ছে একটা বানাই দিছে আর একটা নিজে করছে। 3টা গোলে তার অবদান আছে। আপনি দেখেন যখন মানে কুইক কাউন্টারটা হয়েছে কেভো ভার্দে করলো, লিসান্দ্রো মার্তিনেজের বডি পজিশন, তার 2 পায়ের ফাঁকা, ইন জেনারেলি এই সব জায়গায় আপনি যখন ব্লক করবেন তখন আপনার বডির যে শেপ বা অ্যালাইনমেন্ট এটা খুব কম্প্যাক্ট থাকে, সে জায়গা দিয়েছে। সে এই 2 মানে পায়ের ফাঁকায় অনেক বড় জায়গা দিয়েছে, ওইখান দিয়েই তো বলটা। এবং প্রিমিয়ার লিগে খেলা একটা এক্সপেরিয়েন্স ডিফেন্ডারের কাছ থেকে আপনি এটা আশা করতে পারেন না। সে আবার দিন শেষে এই গোলটা খাওয়ার বাইরে ম্যাচের সেরা প্লেয়ার লিসান্দ্রো মার্তিনেজই। এক্স্যাক্টলি মানে আমার কাছে জিনিসটা হচ্ছে কি, ওই ফার্স্ট গোলটা ছাড়া
কুতি রোমেরো প্লাস লিসান্দ্রো দুইজন কিন্তু টপ নচ পারফর্মই করছে। রোমেরোর কাছে আপনার রোমেরোর কেন টপ নচ মনে হলো? না, আচ্ছা আমার দেখেন, কাছে- আমি হ্যাঁ। রোমেরোর টপ টাইম আপনি দেখেন নাই, আপনি আর্জেন্টাইন ফ্যান 22 দেখছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখেন নাই? রোমেরো আসলে টটেনহাম হটস্পারে টটেনহামে। মানে লাস্ট সিজনে খুব বেশি প্লেইং টাইম Injured পায়নি, Playing time পায়নি, injured injured ছিল। এই না এসে ইনজুরির মধ্যে পড়ছে, তারে সাব করতে হয়েছে মাঝখানে, ওই ওতামেন্দিরে খেলাইতে হয়েছে। আমি ধরেন দুই সেন্টার ব্যাক লিসান্দ্রো এবং রোমেরো, রোমেরো। ওকে ফাইন। ফাকুন্দু মেদিনা কি খুব ভালো? আপনার ফুল ব্যাকরা কি করে? নাহুয়েল মলিনারে আপনি খেলাইলে, আর যদি এরকম খেলে তাহলে এর পরের ম্যাচে আপনি তার ভালো দলের এগেনস্টে নাহুয়েল মলিনা প্রত্যেকটা জায়গায় বিট হবে, হয় তার ডিফেন্সে থাকতে হবে, আর নাইলে তাকে উপরে উপরে তো সে বলই ধরতে পারে নাই। মানে আমি ওই জায়গাটাতে বলতেছি যে আজকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলতেছি না, বাট দুজনের যে লিঙ্ক আপটা ছিল আমার কাছে ওইটা মোটামুটি ভালো লাগছে, আপনারা আর্গিউ করতেই পারেন, আমার কাছে ওই জায়গায় সমস্যা না। বাট ফার্স্ট গোল যেটা হয়েছে এটা দেখে আমার লিটারালি মন চাইছে আমি লাভ দিয়ে পড়ি। একটা সিঙ্গেল অ্যাটাকে দুইটা প্লেয়ার কিভাবে নাটমেক হয়, এক্স্যাক্টলি একটা এবং সিঙ্গেল দ্য অ্যাটাকে অ্যাঙ্গেল ওয়াজ সো টাইট, যে অ্যাঙ্গেল থেকে গোল করেছে। এরপরও দুইটা প্লেয়ার যে ফার্স্টে যে নাটমেক হলো এই মনে মেদিনা মেদিনা হয়েছে, হ্যাঁ, তারপর ইয়ে হয়েছে, এরপর এমিলিয়ানো মার্টিনেজ, হ্যাঁ। তিনজন মোটামুটি। আসলে মার্টিনেজ রে মানে আচ্ছা। তাসিক দোষ দিও না, কারণ বিকাশারদের যে মার্টিনেজের প্রথম হচ্ছে ভিশন ব্লক, হ্যাঁ। বড় মানুষ যখন একটা লম্বা গোলকিপারের খুব বডি ক্লোজ জোরে টাইট শট যায় তখন তার জন্য ওইটাকে Tough, খুবই tough। আচ্ছা ওইটা তারপর যদি বাদ ground দেই, shot ওইটাও গেছে যদি তারপরে। বাদ দেই, একটা সিঙ্গেল অ্যাটাকে দুইটা প্লেয়ার কিভাবে নাটমেক হয়? এইটা তো এই প্রশ্ন হ্যাঁ। আমিও করতেছি, তো আমি এই প্রশ্ন তো আজকে থেকে করি না, একদম প্রথম ম্যাচ থেকে করি। সো ওদের যে ডিফেন্সিভ ব্লান্ডার আছে এটা কিন্তু আমরা বুঝতেছি। আর আর্জেন্টিনার এবার ডিফেন্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ফুল ব্যাকগুলা। Exactly. একটা ফুল ব্যাক আমার কাছে মন মতো লাগে না, দুই সাইড দিয়ে বলেন, জাস্ট আমরা মনে হইতেছে যে জাস্ট দরকার পড়ছে একটু ইয়ে মেরে তারপর মন্ট্রিয়ালকে নামানো হইলো, মন্ট্রিয়াল নামার পরে মানে একটা এরকম বিশ্রী ফাউল করছে লাস্ট আপনাদের এই last মন্টির- moment, মন্টির মার্টিনেজ কাজই যেটা- মনে হয় হচ্ছে এরকম 116 118 এখন মিনিটে কিছু এই একটা মোমেন্টে অকাজ করবে। এটা তারপরে যদি হচ্ছে ভয় ধরাই দিবে, যে আপনি যেটা বলেন ঝাঁকুনি ধরাই দেওয়া হ্যাঁ। বলে যেতে। এবং ওই মোমেন্টে ওই জায়গাতে ইয়ে হয়েছে যেটা অলমোস্ট গোল হয়ে গেছিল, অলমোস্ট সেটাই বললাম 2022 লুসাইল মনে করাই দিলাম, রান্দাল কুলুমওয়ানি রে যেমনে ঠাকাইছিল মার্টিনেজ এটাও তাই করছে। ওখানে একটা এক্স্যাক্টলি save সেম দিয়েছে। জিনিসটা হয়েছে, কারণ And এটা ওই যে পরে ওই সময় যে গোলটা দিল, সেকেন্ড গোলটা ক্যাব্রাল, হ্যাঁ। সে কিন্তু একটা ফ্রি কিক নিল, ওই ফ্রি কিক ওইটাই ও কিন্তু বলতেছি, সেভ দিল খুব সুন্দর। ওইটা সিডনি just লোপেজ দুর্দান্ত। ক্যাব্রাল হ্যাঁ। মানে সম্ভবত ওয়ার্ল্ড ফুটবল মানে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সেরা অন্যতম সেরা গোল, এই ওয়ার্ল্ড কাপে তো ডেফিনেটলি ওর সেরা। Definitely জীবনের সেরা বেস্ট দুটো শট ও নিছে এই ম্যাচে। Right. ও আর এবং কোনোদিন ওই এরকম গোলটা দুটো অ্যাকুরেট কিন্তু- শট নিতে ওই পারবে না। গোলটা কিন্তু পৃথিবীর কোনো গোলকিপারই সেভ দিতে পারতো না। এটা পৃথিবীর কেউ থামাইতে পারবে কেউই না, ওটা থামাইতে পারতো না, এটা extraordinary। ওইরকম গোল। এটা কিন্তু আমার extraordinary। সব সমস্যা হচ্ছে ওই ফার্স্ট গোলটা নিয়ে, যে একটা সিঙ্গেল অ্যাটাকে কিভাবে দুইটা নাটমেক হয়। তো বুঝতেছি না আসলে প্লেয়ারদের কোয়ালিটিটা কেন এত ড্রপ করছে বা এরা কেন এরকম হইতেছে। আচ্ছা সৈকত, এই প্রশ্নটা আমি একটু করি, মানে তাসিকের তো মন খারাপ হবে, আপনি আরাম নিয়ে বলতে পারবেন। একটা ম্যাচে তিনটা প্লেয়ার এত টায়ার্ড, ফাকুন্দো মেদিনা তো টানমান খায় উঠে গেল, মলিনা কিছুক্ষণ পইরা ছিল, তারপরে আপনার আমি আরেকজন প্লেয়ার এনজো সেম এনজো সমস্যা হয়েছে, এনজো দুবার পড়ে গেছে। হ্যাঁ দুইবার পড়েছে। তো এইটা ইন জেনারেলি আর্জেন্টিনার মিডফিল্ড আমরা মানে একটা ফায়ার পাওয়ার আছে তাদের মধ্যে, একটা এনার্জি আছে, এমন না যে বডিলি তারা অন্য দলের তুলনায় খুব খারাপ, দে আর ভেরি টাফ, Physically খুবই tough। ম্যাকঅ্যালিস্টার টাফ, দীপল তো অলওয়েজ অনেক tough। দীপলরেও কোথাও পাইলাম না, মেবি আমার কাছে একটা সময় দীপলরে মনে হচ্ছে দীপল ইন জেনারেলি যেটা করে সেটা হচ্ছে আপনার কখনো কখনো রাইটে অপারেট করে, আবার দলের প্রয়োজনে কখনো কখনো লাইনে Center-এও অপারেট চলে করে, আসে, কিন্তু center-এও লাইনে অপারেটই করতে দেখলাম না। আমি কি খেলতে চাইছে, ওয়াইড পজিশনে গেছে অলওয়েজ, ও কিন্তু মেসি শ্যাডো থাকে, এই ম্যাচে শ্যাডো হিসেবে পাইলাম না, মানে আমার কাছে মনে হয় যে একটা লেয়ারের মধ্যে আটকানো, এটা কেন হয়েছে বলে মনে করেন? এটা দুইটা কারণ বলবো আমি। একটা এখানে প্রথমত আমি কেবো ভার্দেকে এখানে ক্রেডিট দিব, তারা ট্যাকটিক্যালি খুবই সাউন্ড ছিল। পুরো ম্যাচটা নিয়ে তারা মনে হয় যে কয়দিন সময় পেয়েছে ম্যাচের আগে যত ভিডিও পার্টস দেখছে, যত হচ্ছে অ্যানালাইসিস করেছে, এবং কিভাবে মেসির পাসিং লেন আটকানো, যেটা আমি আগেও বললাম, এবং তখন দেখছে যে মেসির পাসিং লেন এবং লিঙ্ক আপটা হয় ডিপলের সাথে ভালো এবং ম্যাকঅ্যালিস্টারের সাথে ভালো। ম্যাকঅ্যালিস্টারের একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, ও কিন্তু মাঝে মাঝে ফার্স্ট টাচে মেসিকে দিয়ে দেওয়ার ট্রাই করে, দেখেও না আশেপাশে কে আছে, ওর কাছে বলটা আসছে, ও জাস্ট ঘুরে বলটা দিয়ে দেয়, দেখা যায় মেসির কাছে 10 বারের মধ্যে 8 বারই চলে যাচ্ছে বলটা। এবং কেপো ভার্দে খুব সুন্দর করে এই জিনিসটাকে অ্যানালাইসিস করে তারা দেখলো যে ম্যাকঅ্যালিস্টার এবং ডিপলকে যদি আমি তাদের ফ্রিলি খেলতে না দিই, মেসি বল পাবে না। ওই যে মেসি বল না পেলে তাকে তখন নিচে আসতে হবে, মিডফিল্ড কাজ না করলে, এবং মেসি নিচে আসা মানে তাকে এক্সস্টেড হইতে হবে। তো মেসি যদি 5 বার নিচে আসে এবং তাকে বল নিয়ে যদি উপরে যেতে হয়, সে রান নীতিকে তো এক্সস্টেড হয়ে যাবে। তো এই যে এক্সস্টটা সে হয়ে গেল, ডিপলকে যে আপনি বললেন সে আজকে খেলতে পারলো না, পুরোটাই কেপো ভার্দের নিজেদের ট্যাকটিক্যাল সেটআপের কারণে। এবং সেই সেটআপটা হচ্ছে স্কালোনি ব্রেক করতে পারে না। স্কালোনির মতো একটা মাস্টারমাইন্ড কোচের কাছে, এবং সে যেভাবে গেমটাকে দেখে প্র্যাগম্যাটিক ভাবে,
তার যেভাবে হচ্ছে অ্যাপ্রোচটা চেঞ্জ করা উচিত ছিল এই ম্যাচে আমি মনে করি যে মানে ওই যে কানের পাশ দিয়ে স্কালোনেরও বুলেট চলে গেছে, সেও ট্যাকটিক্যালি অনেকগুলো ব্লান্ডার করেছে। এটা জাস্ট আর্জেন্টিনা নিজেদের দিন শেষে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটির কারণে এবং কেপোভারদের ইনএক্সপিরিয়েন্সের কারণে তারা শেষ পর্যন্ত নার্ভটা ধরে রাখতে পারে নাই, এই কারণে আজকে আর্জেন্টিনা বেঁচে গেছে। এবং কেপোভারদের যেভাবে ট্যাকটিক্যালি সেট আপ ছিল, আমি যে অ্যাটাকগুলো ছিল, আপনি খেলা যেহেতু দেখেছেন আপনারা, প্রত্যেকটা অ্যাটাকে কেন জানি আমার মনে হচ্ছিল যে এই বুঝি কেপোভারদের গোল করে ফেললো, এই বুঝি কেপোভারদের গোল করে ফেললো। আপনার র্যাঙ্কিং এর একটা 67 টিম, আপনি ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে খেলতেছেন, তারা কিভাবে ট্যাকটিক্যালি সেট আপ হলে এরকম মনে হতে পারে যে আপনি প্রত্যেকটা অ্যাটাকে যাচ্ছেন, এই গোল হয়ে গেল। তার মানে এক নম্বর বিষয় হচ্ছে কেপোভারদের ট্যাকটিক্যালি ভালোভাবে সেট আপ, এবং আর্জেন্টিনার প্লেয়াররা হচ্ছে তারা এক্সস্টেড, এবং তারা হচ্ছে ওই যে কেপোভারদের তাদেরকে যেভাবে চাচ্ছে তারা ফাঁদে পা দিচ্ছে। এক্সস্টেড কথাটা বলেছে আসলে সৈকত। তাশিক, আমি এই জিনিসটা একটু জানতে চাই যে গোটা ম্যাচে আসলে গোটা টিমটাকে এক্সস্টেড মনে হলো, মানে সেই ইন্টেন্সিটি পেলাম না যেটা স্পেন করেছে আপনার অস্ট্রিয়ার এগেনস্টে। ওরাও তো এরকম লো ব্লকই খেলে, বরঞ্চ ফিজিক্যালি অস্ট্রিয়া টাফ আমার কাছে মনে হয়, মানে হ্যাঁ, মানে কেবো ভার্দের তুলনায় তাদেরকে আমার কাছে মনে হয় তো যেটা করেছে যে তারা খুব কুইক অ্যাটাক করে গেছে। আপনি যদি আলেক্স বায়ানাকে দেখেন, এই পাশে লামিন ইয়ামাল করেছে, পেদ্রি, স্পেশালি ওই ম্যাচে রদ্রি ওয়াজ ফ্যান্টাস্টিক, হ্যাঁ খুবই চমৎকার করেছে। মানে সবকিছু মিলে স্পেন যে কাজটা করেছে শুরু থেকেই আপনার অ্যাটাকিং মোমেন্টামটাকে কখনোই পড়তে দেয় নাই। তাহলে আরেকজনের কথা কুকুরের কারণে স্পেন সাফার করবে, এটা আমি লিখে দেই। কুকুরের কারণে স্পেন সাফার করবে এটা আমি বলে দিচ্ছি। একেবারে ওদের ডিফেন্সিভ ট্রানজিশনে অপোনেন্টের ডিবক্সে গোল খাবে, এটা আমি লিখে দিচ্ছি। অপোনেন্টের ডিবক্সে বসে থাকে। এইটা ফ্রান্সের সাথে সেমিফাইনাল যখন স্পেন খেলতে যাবে, অলিসে ওরে অন্ততপক্ষে 10 বার গোলা পানি খাওয়াবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এটা আমি বলে দিচ্ছি। এই ভয় আমি আছি আসলে। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। কিন্তু এখন যে প্রশ্নটা হচ্ছে যে কেন আসলে প্রেসিং করা বাদ দিয়ে দিল, মানে আর্জেন্টিনার হইছিলটা কি, তাদেরকে কোন ভূতে পাইছিল যে ওই সময় প্রেসিং করাটা বাদ দিয়ে দিলেন? প্রেসিংই করতেছেন না, লিসান্দ্রো মার্টিনেজ কিংবা রোমেরো বল পাচ্ছে, হোল্ড করতেছে, আস্তে আস্তে বল বাড়াচ্ছে, ডায়াগোনাল পাস খেলতেছে, মানে কেমনে কেমনে ওয়াল করে আগাচ্ছে। এইটা তো খেলা ছিল না। আর যখন সব লম্বা পাসগুলা গিয়েছে, ম্যাক্সিমাম পাসই অ্যাকুরেটলি পড়ে নাই, এবং সেটা রিসিভও করে নাই। থিয়াগো আলমাদা এতটুকু একটা মানুষ, সে বল ধরবে কেমনে? ইভেন মেসির পাসিংও কিন্তু খুবই মেসি তো মানে তার পাসিং অ্যাকিউরেসি দেখতে হবে, মনে হয় 60% এর বেশি হবে না। এত খারাপ দেখেছি আমার মনে পড়ে 60% এর বেশি হওয়ার কথা না। ইট ওয়াজ আ ব্যাড ডে। প্রথমত ইট ওয়াজ আ ব্যাড ডে, এটা অবশ্যই একটা গেল অফ ডে প্লাস সবকিছু মিলিয়ে। আর সেকেন্ড অফ অল আমরা যেটা বলছিলাম শুরুতে, যে আজকে টিমটাকে একটু প্রেসারাইজ বেশি মনে হয়েছে, যে প্রেসারের মধ্যে নিয়েছে, হ্যাঁ একটু লোড নিয়ে নিয়েছে, যদি হেরে যায়, যদি কিছু হয়ে যায়। আর এর আগে তো চ্যাম্পিয়ন টিম এরকম হয় না। না চ্যাম্পিয়ন টিম যদি হেরে, আপনি ফ্রান্সের খেলা দেখেন, ওরে দেখা মনে হবে না যে ও পৃথিবীর কেউ কে হারাতে ব্যাপার থাকতে পারে। এই যে আর্জেন্টিনা জিতলো নকআউট গেম, এটা সম্ভবত 2002 এর পর, 2002 এ ব্রাজিল চ্যাম্পিয়ন হলো, ব্রাজিল 2006 এ কোয়ার্টার ফাইনাল খেলো, তার মাত্র সেকেন্ড রাউন্ডে জিতেছে। আপনি 2006 এর চ্যাম্পিয়ন দেখেন ইতালি, 2010 এ কিন্তু গ্রুপ পর্ব পার হতে পারে নাই। 2010 স্পেন 14 তে গ্রুপ পর্ব পার হতে পারে নাই। 14 তে চ্যাম্পিয়ন জার্মানি 18 তে গ্রুপ পর্ব পার হতে পারে নাই। এখনো ওরা সাফার করছে। শুধুমাত্র ফ্রান্স 22 সালে ফাইনাল পর্যন্ত গেছে। শুধুমাত্র শব্দটা আছে। হ্যাঁ, শুধুমাত্র শব্দটা আছে। তাহলে আর্জেন্টিনা কিন্তু 2002 এর পরে এক্সেপ্ট ফ্রান্স ফার্স্ট দল যারা চ্যাম্পিয়ন হওয়ার পর ফার্স্ট নকআউট গেম জিতলো। ফ্রান্স তো আপনাকে এই রাস্তা করেই দিছে। হ্যাঁ, করে দিছে না? এক্সেপ্ট ফ্রান্স বললাম কারণ ফ্রান্স হচ্ছে একেবারে এটা আদার ওয়ার্ল্ডলি টিম। এক্স্যাক্টলি, লাস্ট দুই ওয়ার্ল্ড কাপ ফ্রান্স যেটা করেছে সেটা আর্জেন্টিনা ডেফিনেটলি করতে পারে। বাট প্লেয়ারের কোয়ালিটি আমাদেরকে দেখতে হবে। আপনাকে প্লেয়ারের কোয়ালিটি দেখতে হবে। ওদের লেফট সাইডে আছে কে, আমাদের লেফট সাইডে আছে কে, ওদের রাইট, আমাদের রাইট সাইডের হিসাব আলাদা, সেই ওদের সেন্টার ফরওয়ার্ডে আছে কে, আমাদের সেন্টার ফরওয়ার্ডে আছে কে, ওইটা আমাদেরকে দেখতে হবে। বাট আমরা যদি কথা বলি আর্জেন্টিনাকে নিয়ে আজকের ম্যাচটা, আতাশিক আপনি আমার একটু ফরওয়ার্ডদের নিয়ে কথা বলবেন, লাউতারো এবং আলভারেজের কথাটা জানতে চাই। আমার কাছে এটার কোনো উত্তরই নাই, কারণ আমি, আপনার কি মনে আছে 2018 ওয়ার্ল্ড কাপ ফ্রান্সের নাম্বার 9 ছিল হচ্ছে অলিভিয়ের জিরো ছিল। অলিভিয়ের জিরো হচ্ছে এরকম একজন পৃথিবীর একমাত্র স্ট্রাইকার যে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে উইদাউট এনি সিঙ্গেল গোল, কোনো গোল করে নাই। কিন্তু 18 ওয়ার্ল্ড কাপে গোল করেনি। লাউতারো এরকম একজন যে কোনো গোল করা ছাড়া 2022 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, যদিও তাকে পোষাই দিছিল, মানে সাব করে দিছিল হুলিয়ান আলভারেজ, 4টা গোল তিনি করেছেন। এই ওয়ার্ল্ড কাপে আমি তো দেখি না লাউতারো এবং হুলিয়ান আলভারেজ তাদের ডিফেন্সিভ ওয়ার্ক কি বেশি,
ওরা তো ওইদিকে মারেও না বল, না। শটও তো নেয় না। ওরা টাচই করতেছে না, ওরা এবং touch-ই টাচ করতেছে আসলে না। পারতেছে না। আপনার যদি খেয়াল থাকে আজকের ম্যাচে লেফট সাইড থেকে আমাদের একটা ক্রস পর্যন্ত আসছিল, কিন্তু ওই জায়গাটাতে লাউতারো অফ দ্য পজিশন, ওর Right. কোনো পজিশনে নাই। Position-এ নাই। সো আমার কাছে মনে হয় যে মানে ন্যাশনালে আমরা কিন্তু লাউতারোর ক্লাব ফুটবলে যদি আমরা ম্যাচ দেখে থাকি, ওখানে সে ফ্যাবুলাস পারফর্ম করতেছে, দারুণ। ক্লাবের ক্যাপ্টেন সে ভালো একদম মানে ইন্টারকে চ্যাম্পিয়ন করাইলো এবার। ক্লাচ মোমেন্টে সে গোল করতেছে। বাট আর্জেন্টিনা টিমে এসে ওকে কিন্তু যে সাপ্লাই দেওয়া হচ্ছে না, জিনিসটা এমন না, সাপ্লাইও পাচ্ছে বাট কোনো একটা কারণে হচ্ছে না। আর আলভারেজটা যেটা মনে হচ্ছে যে ও অ্যাকচুয়ালি অনেক বেশি টেনশনে আছে, যেটা অবশ্যই থাকার কথা না, যেহেতু ট্রান্সফার নিয়ে অনেক ঝামেলা হইতেছে। বাট ও এই কোয়ালিটির প্লেয়ার না, আমরা রেগুলার লা লিগা দেখতেছি, অ্যাটলেটিকো মাদ্রিদে সে এত খারাপ খেলে না, যদিও সেখানে 22-25টা গোল করছে, খারাপ কেন? করতেছে। তাহলে ও ন্যাশনালে এসে এই পারফরমেন্স আমার মনে হয় না। আমি আমার ফ্যান্টাসি লিগে ওরে নিয়ে রাখতেছি আজকে কয়েক সপ্তাহ ধরে, যে এই সপ্তাহ করবে এই সপ্তাহ করবে, বাট আজকের খেলার পর আমি ওকে ডেফিনেটলি চেঞ্জ করব, কারণ ওর উপর আমার হোপ মানে পুরো চলে যাচ্ছে, যে অ্যাকচুয়ালি কিছুই করতে পারতেছে না। তো এটা খুবই ব্যাড লাক, খুবই আর কি হার্শ। মানে ওরা চেঞ্জ করে নিবেন কারে? আমি ওখানে মেসিরে দিব, আমি মেসিরে নিয়ে আপনারা এক কাজ করেন, আপনারা ব্রিং ব্যাক হিগুয়েন প্লিজ, ব্রিং ও ব্যাক আচ্ছা, কে যেন এই কথাটা বলতেছিল, মানে কে যেন এই কথাটা কে বলতেছিল? আমি কি মানে টিএসসি তে যারা খেলা দেখতেছিল ওইখান থেকে কেউ বলতেছিল কিনা যে হিগুয়েনের ছায়া দেখলাম? কে বলতেছিল? হিগুয়েনের ছায়া, হিগুয়েন কি খারাপ প্লেয়ার ছিল নাকি? হিগুয়েনের ওই যে ফাইনালের ওইটা যদি ছাড়া আমরা ছাড়ি, হিগুয়েন রিয়াল মাদ্রিদেও দারুণ ছিল। দারুণ ছিল। 2018 ওয়ার্ল্ড কাপ, 2014 ওয়ার্ল্ড কাপে গঞ্জালো হিগুয়েনকে যখন নেওয়া হয়েছে, তখন একদম প্রাইম টাইমে না থাকলেও মানে ওয়ার্ল্ডের সেরা 5 জন নাম্বার 9 এর মধ্যে একজন ছিলেন। কিন্তু হিগুয়েন ফাইনাল ম্যাচে হোল থ্রু দ্য টুর্নামেন্টে জাতা খেলছে, আর ফাইনাল ম্যাচে যেই রকম মানে ওপেন নেট মিস করেছে, তারপরে আসলে এটা যদি মানে কিম জং এর নর্থ কোরিয়া হইতো, তাহলে ডেফিনেটলি তার ফাঁসি দিয়ে দিত। ঠিক আছে, বাট মানে একদম হিগুয়েনের ছায়া জিনিসটা তো এখন আবার ফেরান তোরেসরে নিয়ে হইতেছে। আমাদের তো এই যে আমি ওই দিন আর কি বলতে যে যার ফেরান টোরেসকে ডেইলি ম্যাচ দিতে হচ্ছে, সহ্য করতে হয়, তার শত্রুরা ফেরান তোরেস রে বার্সা ফ্যানরাও তো সহ্য আমি করে। এটাই বলতেছি, আমি তো আপনি তো এটাই 6-7 বলছি ম্যাচ যে সহ্য আমি করতেছেন, আমরা তো পুরো আমি এদিক থেকে হচ্ছে জাস্ট মানে একদিক থেকে আমি রিল্যাক্সড যে একে আমার পুরো সিজন সহ্য করতে হয় না, আমি বার্সা ফ্যান না, আর অন্যদিক থেকে আমি চিন্তা করছি বার্সা ফ্যানদের মেন্টাল অবস্থা কি, যে এই ছেলেটার 38টা গেম উইক তাদের সহ্য করতে হয়। 38টা গেম নামায় না তো। আমাদের কাছে এবার নামাইতে হবে তো। আলভারেজ যদি না আসে কারে খেলাবো? নাই তো, ওই একমাত্র আপনারা কিনছেন গর্ডন রে, গর্ডন তো আবার ইয়ের সাব হবে কি, মানে ইয়ের জায়গায় খেলবে, রাফিনা। রাশফোর্ডের জায়গায়। না, রাশফোর্ডটা এখন আমাদের নাই। রেশফোর্ডকে বোধহয় রাশফোর্ড তো পর্যায়ে ছেড়ে দিছে। রাফিনা হ্যাঁ। এখন রাফিনা হয়তো চলে যাবে। রাফিনারও রাফিনার তো বোধহয় এখন কি ধরনের সমস্যা চলছে ওর ফ্যামিলির, এটা ব্রাজিল বুঝতেছি স্কোর না। থেকেও চলে গেল না, ওই না, ব্রাজিল রাফিনা স্কোয়াড থেকে injured। তো ব্রাজিল স্কোয়াড থেকে তো ইনজুরি কারণে। ইনজুরির কারণে। হ্যাঁ, but ব্রাজিল ওরা এখন এমনি- যাকে তার রিপ্লেসমেন্ট নিয়েছে রায়ান কিন্তু দুর্দান্ত খেলেছে ওই দিন জাপানের সাথে। ও তো রায়ান প্রত্যেকটা ম্যাচে ভালো ও খেলে। ভালো, প্রত্যেকটা যখনই ম্যাচে সুযোগ এবং- পাইছে এবং- তখনই এবং ভালো এই যে খেলছে। লিভারপুল রিসেন্টলি হচ্ছে আপনার আইভরি কোস্টের একটা যে ইয়ে আছে উইঙ্গার ডিওমান্ডে, তাকে ডিওমান্ডে, কেনার জন্য অনেক টাকা অফার করেছিল লাইপজিগতে, তো ডিওমান্ডে পরে পিএসজি কে চুজ করেছে। তো এখন মানে আমি এজ এ লিভারপুল ফ্যান চাই যে অল ইন ওয়ান যেন রায়ানের জন্য যায় লিভারপুল, কজ একে হচ্ছে এখন লিভারপুলের ম্যানেজার আসছে। লিভারপুল যে ধরনের ক্লাব ইন জেনারেলি, তারা খুব ইয়াং প্রডিজি ইনভেস্ট করে না, তারা একটু ম্যাচিওর যায়। কিন্তু ওই যে ডিওমান্ডে যেহেতু প্রডিজি, 19 বছর বয়স, তার জন্য এত টাকা খরচ করতে তাহলে রাজি রায়ানের হয়েছে। জন্য এটা করতে So পারে। রায়ানের জন্য হয় না রায়ান। তো যাক, আমরা ক্লাব ফুটবলের দিকে চলে যাচ্ছি, এটা পরের হিসাব। তো এখন যেটা, যেহেতু আর্জেন্টিনা নিয়ে কথা হচ্ছে আমাদের, এখন যেটা হবে যে ইজিপ্ট কিন্তু অস্ট্রেলিয়ার সাথে, আমি খেলাটা পুরোটাই দেখেছি, অনেকগুলো চান্স মিস করেছে ক্লিয়ার কাট, স্পেশালি ওমর মারমুশ ওপেন নেটে 1-on-1 যে চান্সটা মিস করছে, এইটা মানে যদিও ম্যানচেস্টার সিটির হয়ে চান্সটা মিস করতে মানুষ গার্ড দিল, ওখানে ওকে উষ্টা মেরে ফেলে দিত। মানে যেই চান্সটা মিস করেছে আমি দেখলাম, আমি জাস্ট সবার সাথে বসে ফ্যামিলির সাথে খেলা দেখছি, আমার আব্বু পর্যন্ত বলতেছে এইখানে তো আমি থাকলেও গোল দিতাম। Right, এই এটা chance-এ। অনেক সময় তো হয়। এটা তো ইজিপ্ট যদি হচ্ছে আপনার ইজিপ্টের সাথে আর্জেন্টিনার যে সমস্যাটা হতে পারে, ইজিপ্টের ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ড কিন্তু কেপো ভার্দের থেকে অনেক বেশি ক্যাপেবল, এবং তাদের কিন্তু ফাস্ট অনেক বেশি, এবং তাদের কিছু আপনি ওমর মারমুশের কথাই তো বলছেন, ওইটা হয়তো মিস করেছে, বাট কেপেবল প্লেয়ার, Capable player, absolutely। একটু জায়গা পাবে আপনার এবং গোল করে লং ফেলবে। রেঞ্জে কিন্তু গোল দেয়। হ্যাঁ, মারমুশ কিন্তু লং ওই- রেঞ্জে এই জিনিসটা ডেফিনেটলি তাদেরও কিছু মানে ব্যক্তিগত মানে এটার কি বলি আমরা, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখানোর মতো প্লেয়ার তো ডেফিনেটলি আছে। আর্জেন্টিনা কেবল বাদে কানাডা এবং মরক্কোর ম্যাচ দিয়ে রাউন্ড অফ 16 শুরু হচ্ছে আজকে, এবং কানাডা মরক্কোর ম্যাচটা আমার কাছে ভালো লাগবে, কারণ দুইটা দলই খুব এগ্রেসিভ খেলে। Aggressive খেলে। কানাডাকে এইবার আমার কাছে নেক্সট লেভেল মনে হয়েছে। ওদের ম্যানেজার তো খুবই প্রেসিং ফুটবল খেলে, জেসি মার্চ। আমি যদি ফ্রান্সের পরে ওয়ার্ল্ড কাপে আরো দুইটা দলকে আমি তারপরে রেট করি, একটা হচ্ছে ইউএসএ
USA এবং তারপরে মেক্সিকোর কেউ দেখেই নেই ওর খেলা না, 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 বাট মেক্সিকো দুর্দান্ত। আমি 4টা ম্যাচই ফলো এবং করেছি ইংল্যান্ড যদি আস্তেকায় গিয়ে মেক্সিকোর কাছে হাইরা আসে আমি খুব অবাক হওয়ার এতটুকু থাকবে না। অবাক হব অবাক না। হওয়ার না থাকবে না না না, ওই জায়গাটা তো হইতে পারে, ওই জায়গাটাতে আমার কারণ কোনো disagree নেই। ইংল্যান্ড যেভাবে কঙ্গোর সাথে সাফার করেছে, মেক্সিকো তো সেখানে ওয়ে বেটার টিম। মানে রেটটা কি পারফরম্যান্সের বেসিসে করছেন নাকি ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন বেসিসে? পারফরম্যান্স দিয়ে মেক্সিকো 4টা ম্যাচে মেক্সিকো ইংল্যান্ড ম্যাচটা আমার কাছে Incredible মনে হয় যে খেলেছে। অন্যরকম কিছু একটা হবে। হ্যাঁ, এটা কিন্তু প্রথম- রাউন্ড অফ 16 এর ওয়ান অফ প্রথম দ্য best match. দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে মেক্সিকো সব ম্যাচ মেক্সিকোতে খেলছে, হ্যাঁ। এক। দ্বিতীয় হচ্ছে ও এটা খেলতে পেরেছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তাই তাই টেকেন ফর হ্যাঁ গ্রান্টেড রাইট না টেকেন ফর গ্রান্টেড না, তারা ওটা যেমন কানাডা করেছে কিন্তু ইউএসএ তে খেলতে না, হচ্ছে। খেলতে So হচ্ছে। এটা, সো তারা ওটাকে 100% সিকিউর ইউটিলাইজ করেছে। করেছে জিনিসটাকে। দ্বিতীয় হচ্ছে আস্তেকা যে স্টেডিয়ামটা, এটা সমুদ্র পৃষ্ঠ থেকে মেবি 2,500 ফিট উপরের দিকে। আপনার মনে আছে কিনা আর্জেন্টাইন ফ্যান নাকি অত ছোট ওই- ছিলেন আমি জানি না, লাপাজে বলিভিয়া, বলিভিয়া 6-1 ওইটা তো ওইটা তো এখনো চলে, 2009, এখনো তো 6-1 ইয়ে করা লাগে। হ্যাঁ 6-1 6-1 6-1 ওই 6-1 হারার কিন্তু আছে কারণ হচ্ছে লাপাজে ওইটা ফুসফুস আমার লাগে দেখা লাগবে না তিনটা। তো, ওইটা আমার দেখা লাগে না, কমেন্ট সেকশনে তো সবাই সবাই এটাই ওটাই লেখে, ওটা দেখা লাগে না। রাইট, তাহলে কানাডা মরক্কো তাসিক কে আগায় থাকবে এবং স্কোর লাইন কত হতে পারে? ডেফিনেটলি মরক্কো। score line? মরক্কো, কানাডা ওয়াজ আ বেটার টিম বাট আমার মানে মরক্কোর সাথে মরক্কোর সাথে আমার মনে হয় টিকবে না। মরক্কো ইজ এ ডিফারেন্ট গ্রেভি। আমার কাছে মনে হয় যে 3-0 3-0 আমার কাছে গতকালকে আমার প্রেডিকশন ছিল আর্জেন্টিনা 3 কেভো ভার্দে 0। বাপরে, আর্জেন্টিনা তো 3 দিছে। আমার ওটাই মিলছে, বাকিটা মিলে নাই। আপনি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের সাপোর্টার হিসেবে এক্সপেক্ট করবেন না আমি কোনো সাপোর্টার হিসেবে এক্সপেক্ট করি না, বা আমি হচ্ছে আপনি সাপোর্টার টিম হিসেবে টিমের কোয়ালিটি আমারে- হিসেবে আমারে চিন্তা করবেন। বোঝা যেমন আমি মুশকিল, আমি স্পেন supporter স্পেন ক্যাপোভার্দে খেলাতে আমাকে মানে যখনই যার সাথে কথা হয়েছে, অফিসেও কথা হয়েছে খেলা নিয়ে, আমি বলেছিলাম যে আমরা গোল হয়তো একটা খেয়ে যেতে পারি কোনো কারণে, কিন্তু আমরা 3-1 4-1 এ জিতবো। Okay. এবং আমরা কিন্তু সেই পরিমাণে হচ্ছে চান্স ক্রিয়েটও করেছি, বাট না, ওয়ান ফেরান huge, টোরেস huge, ওয়াজ huge. দেয়ার। তবে ওই ম্যাচে So- যেরকম ফ্রাস্ট্রেটেড আমি হইছি, হ্যাঁ, আল্লাহ। মানে একটা ফেরান টোরেস ছিল তো এই জন্য আর আমাদের আর গোল দেয়া হয়নি। সো এই আর কি। সো আপনার যে ফেরান প্রেডিকশন টোরেসের ছিল একটা তো বারেও লাগছে, হ্যাঁ, ভালোই আপনার- ম্যাচ হ্যাঁ, ছিল। আপনার না, প্রেডিকশন ওর আবার একটা ঝামেলা আছে তো, ওর আমাদের হয়তো রেগুলার খেলে, ও একটা রেকর্ডও করছে, আই গেস 14টা না 15টা জাস্ট ও বারে মারছে বারে এই মারছে। সিজনে। একটা জিওমেট্রিক প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা সৈকত, কানাডা এবং মরক্কো মরক্কো Three-nil। শুধু এই ম্যাচ না, আমি মরক্কোকে সেমিফাইনালে দেখি। সেমিফাইনাল। ইভেন ফ্রান্সের সাথেও যদি খেলা হয় নেক্সট ম্যাচ তাদের, ওকে নাইস। তাদের ম্যাচটা ফ্রান্সের সাথে হতে পারে জিতলে, কারণ ফ্রান্স যদি জিতে ওরাও জিতে, খেলাটা ফ্রান্স ভার্সেস মরক্কো হবে। রাইট, ফ্রান্স ভার্সেস আমি মরক্কোকে একটু মানে সাহসী প্রেডিকশনই হয়ে যায়, কিন্তু তারপর আমি মরক্কোকে সেমিফাইনাল টিম হিসেবে দেখি। আচ্ছা, এটা বড় স্টেটমেন্ট, অনেক বড় স্টেটমেন্ট। ওই যে বললাম সাহসী এবার আর statement। মরক্কো আর লো ব্লক খেলতেছে না, হ্যাঁ, 2022 না, যেরকম মরক্কোর বিরক্ত খেলা করে খুবই মারছে entertaining, মানুষজন। খুবই entertaining। আচ্ছা, So, কানাডা মরক্কোতে আপনার মরক্কো, absolutely মরক্কো। স্কোর লাইন প্রেডিকশন? স্কোর লাইন 90 মিনিটসে খেলা শেষ হবে, মরক্কো 3-1। 3-1 ওকে। কানাডা একটা গোল পেতে পারে, সেটা হতে পারে একটা কাউন্টার অ্যাটাকে ট্রানজিশনে পেয়ে যেতে পারে, কিন্তু মরক্কো 1-0 বা 2-0 এগিয়ে যাবে, দেন তারপর ওরা পেতে পারে, Okay. দেন মরক্কো আরেকটা গোল দিবে হয়তো। প্যারাগুয়ে ফ্রান্স। এখানে আর কিছু Absolutely বলার নাই, France. অ্যাবসলিউটলি ফ্রান্স। মানে এখানে- জাস্ট মানে প্যারাগুয়েকে ভাষায় এবং দিবে। আমার কাছে মনে হয় যে ভাষায় দেওয়াটা কঠিন হবে আমার ধারণা। ভাষায় দেওয়াটা কঠিন হবে, বাট আমার কাছে মনে হয় যে মানে 3-0 4-0 হবে না, হবে। হবে আমার কাছে মনে হয়। আমি করি প্রেডিকশন এটার, আমার ম্যাক্সিমাম প্রেডিকশন মিলে খেলে কাভারদেরটা মিলে নাই, 3 গোল হইছে কিন্তু ওইটা মানে ক্লিন শিটটা থাকে নাই আর কি, এই নেই ঝামেলাটা। প্যারাগুয়ের এগেইনস্টে ফ্রান্স 2 গোলের বেশি দিতে পারবে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। সৈকত আমি জানি না আপনার কি না, মতামত? আমি স্কোর লাইন 2 গোলের কথা আমি আপনার সাথে এটাতে একমত। এই গোটা কারণে ম্যাচে ডমিনেট করবে ফ্রান্স, হ্যাঁ, কিন্তু গোল দুটার প্যারাগুয়ে বেশি হবে খুবই না। ডিফেন্সিভ খেলবে, খুবই ডিফেন্সিভ, কারণ হচ্ছে প্যারাগুয়ে যেই তরিকাতে জার্মানির সাথে জিতেছে, মানে জার্মানি থেকে তো ফ্রান্স আরো বেটার টিম, আরো সব দিক থেকে। সো জার্মানির সাথেই প্যারাগুয়ে যেখানে ডিফেন্সিভলি খেলেছে, কাউন্টার অ্যাটাকের উপর ভর করেছে, প্যারাগুয়ের কোচের এতটা মাথা খারাপ হয় নাই যে এমবাপ্পে, ডেম্বেলে, অলিসে এন্ড হচ্ছে আপনার বারকোলা বা বারকোলা দিয়েজারে যেই খেলাবে, খেলুক না কেন, যেই খেলুক, যেই তাদের খেলুক। সাথে তারা অ্যাটাক করে তাদেরকে জায়গা দিবে। এই চেরকেল পাগল রামাইনা, এই পাগল প্যারাগুয়ের আর্জেন্টিনার- ম্যানেজার না। তবে আমার ওই আর্জেন্টিনার- 3-0 4-0 এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে। সেটা- কারণ সেটা নকআউট স্টেজে এসে আমরা এই দেখবো ক্যাপেবল কি হয়। প্লেয়ারগুলো আশা করি যে ওরা নিজেদের মতো করে পারফর্ম করবে। তবে ওই যে 2 গোল আপনি যেটা বললেন যে 2 গোলে বেশি দিতে পারবে না, আমারও মনে হয়, কারণ প্যারাগুয়ে একদম মানে নিজেদের জান বান বাজি দিয়ে হচ্ছে ডিফেন্ড করার ট্রাই করবে। আর অলওয়েজ নকআউট ম্যাচ যেটা হয় সেটা হচ্ছে ওখানে খুব বেশি মানে অ্যাম্বিশন দেখানো দেখানো যায় যাবে না, না, ইগার হওয়া যাবে অত না। লাক্সারি থাকে না, তো সবাই চিন্তা করে যে আসলে ম্যাচটা জেতাটা এই যে, জরুরি। exactly. সো এই কারণে অনেক গোল হয়ে যাবে একদম, মানে এরকম হয় কম। কোনো Experience কারণে তাই যদি বলে, দেখা এত যায় যে বছরে। প্যারাগুয়ে কোনোভাবে একটা সেট পিসে কর্নার থেকে গোল দিয়ে গোল দিয়ে দেয়, এরপর তো এমন হচ্ছে কাট ডিফেন্ড দিবে ওরা যে এটা দেখা যাবে যে ফ্রান্সের জন্য। মানে ধরেন কিছু কিছু ফ্রান্স কিন্তু লো ফ্রান্স ব্লকের কিন্তু এগেইনস্টে কিন্তু বাস- অনেক প্যারা খায়। প্যারা তো খায়, অনেক বাট প্যারা ধরেন খায়। ফ্রান্স হচ্ছে এমন একটা টিম যাদেরকে ধরেন আপনি ভরসা করতে পারবেন।
যে ওকে এই মোমেন্টে ওরা পিছিয়ে হ্যাঁ, আছে মানে যে ওরা attacking বাস এর পার player কইরা, বাস পার করে। অ্যাটাকিং এর প্লেয়ারগুলো আটকায় এতই রাখা ভালো, খুব অ্যাটাকিং ঝামেলা। এর প্লেয়ারগুলো এতই ভালো, মানে আপনি এই প্লেয়ারগুলোর একটা করেও যদি অন্যান্য যে কোনো টিম ইন্ডিভিজুয়ালি থাকে আপনি বর্তায় যাবেন, সেখানে তারা 5টা প্লেয়ার একই টিমে। Exactly. আর আপনি কি ধরেন করবেন এদেরকে? এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আপনি খেলে চিন্তা করেন এমবাপ্পে শুধু ফ্রান্সে খেলে, ডেমবেলে ধরেন কথার কথা অন্য কোনো একটা দেশের হয়ে খেলে, ডুয়ে, বার্কলা বা হচ্ছে অলিসে, যে কোনো সবাই অন্য স্টার্টিং দেশের। 11 এ সব থাকবে। আমি তো starting বলি 11 ওদের এ 26 জনের স্কোয়াড রে এবং আপনি সবাই ম্যাচ বদলাই দিতে আপনি পারবে। 26 জনের স্কোয়াডে দুইটা ভাগে ভাগ করেন, 13-26। হ্যাঁ, নিজেদের মধ্যে খেললেও দেখবেন নিজেদের যে মধ্যে ওই সবাই দুইটা টিমে ওয়ার্ল্ড কাপ জেতার মতন হইতে পারে। হ্যাঁ। ফাটাফাটি হবে। আর জিনিসটা হচ্ছে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে লো ব্লকদের সাথে খেলে এতটা অভ্যস্ত হয়ে গেছে যে আমার মনে হয় যে ওখানে খুব একটা না, এই যে সমস্যা সুইডেনের হবে না। সাথে যে দুইটা গোল দিল, দুইটা গোলই তো এরকম ভাবে ওইভাবে ডিবক্সে ঢুকে গোলটা দিছে। আমি ওইটাই defend বলতেছি। করছিল। ওটা কিন্তু মানে কিন্তু জিনিসটা ওভাবে হচ্ছে- ফিনিশিং এবিলিটি এবং খুবই, আমার মনে হয় যে বল পাওয়ার গুনলে বোধহয় 1.5 সেকেন্ডও হবে না ওর বল পাওয়া, টাচ এবং গোল। লিভারপুলের ফ্যান আলেকজান্ডার ইসাক একাধিক সুযোগ পাইছে, মানে ইসাকের কথা বলে আসলে এখন আমি ওকে এই জন্য ডিফেন্ড করব, পুরো সিজনটাতে ও হচ্ছে একটা আপনার যেটাকে বলে সাগার ভিতর দিয়ে গেছে, আসবে কি আসবে না, নিউক্যাসলকে ছাড়ছে না, সে নিউক্যাসলের সাথে কোনো ট্রেনিংও করে নাই, এবং আসার পরে লিভারপুলে যে কয়দিনও কোনো প্রি সিজন পায় নাই, যে কয়দিন খেলেছে 2 মাস খেলে পা ভেঙে গেল, একেবারে পুরো 6 মাসের জন্য গন। তো বিগ মানি সাইনিং 145 মিলিয়ন ইউরো দিয়ে তাকে কেনা হয়েছে। এই সিজনের হিসাবে যতই আমি এক্সকিউজ দিই, হি ওয়াজ অ্যাবসলিউটলি ফ্লপ, কিন্তু আমি হচ্ছে আরো হচ্ছে একটা সিজন দিব এই কারণে, প্রি সিজনটা যাক, ও লিভারপুলের সিস্টেমটার সাথে মানায় নিক, নতুন কোচ আসছে। ওয়ার্ল্ড কাপের হিসাবে যা করছে, সুইডেনেরও এর বেশি কিছু করার ছিল না, কারণ সুইডেন আমি যদি rank একদম করি, একমত না। সুইডেন ভিক্টর গোকারেস আর আলেকজান্ডার ইসাক গোল করতে পারে নাই, এরা গোল ছাড়া বাসায় চলে ওদের যাচ্ছে। সাপ্লাই কোত্থেকে আসবে? সাপ্লাই আপনার মিডফিল্ডটা দেখেন, এত খারাপ না, মার্টিন ওডেগার্ড অত খারাপ না। ওডেগার্ড তো সুইডেন, Sorry, sorry, ওডেগার্ড তো মানে আপনার সুইডেনের প্লেয়ার আপনি মিডফিল্ডার কিন্তু এরকম পাবেন না, অত একজন খারাপও না একদম। আমি মিডফিল্ডারদের নাম এখন এই মুহূর্তে মানে এত ব্রেন হয়ে গেছে যে একদম খারাপ তাও না। মেপো ভার্দে অন্যান্য, আমি সরি, মানে এরা মানে নিউ বয়েজ ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, অনেকের তুলনায় সুইডেনের মাঝমাঠ ভালোই, অনেক টিমের ওইভাবে তো তুলনায় আপনি ভালোই। compare করতে গেলে of আপনি course। মরক্কোর সাথেও যদি হিসাব করেন তাও খারাপ হবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে না, তারা আসলে পারে নাই। না, না, as a এই team জায়গাতে তারা আমি পারে বলবো নাই। যে যেমন failure, আপনি সেই হিসেবে তো failure। পর্তুগাল এবং বেলজিয়াম টিম দুটার দিকে তাকাবেন, একই সিনারিও খুঁজে পাবেন, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট প্লেয়ারের কোনো অভাব নাই, কিন্তু এটা ওই যে sync করতে team পারছে না। হয় নাই। সিঙ্ক করতে sync করতে পারছে পারছে না, না। ওখানে তো সিঙ্কিং এর পুরাই হোপফুলি আর্জেন্টিনা এই কাটায় উঠুক। নেক্সট ইনশাআল্লাহ, ম্যাচটা ইনশাআল্লাহ, আমরা তার ওইটাই- অপোনেন্ট হচ্ছে গিয়ে কে? ইজিপ্ট। ইজিপ্ট, রাইট, ইজিপ্ট। Sure. আমার কাছে মনে হয় সহজ প্রতিপক্ষ হবে ইজিপ্ট, অত নেগেটিভ ফুটবল খেলবে কেপ না। ভার্দে থেকে আমি সোজা যেটা হবে, বললাম, কারণ মানে কেপ সহজ ভার্দে তো কথা কোনো যে স্পেসই দিল না। আর্জেন্টিনারও যে শিক্ষা হয়ে গেছে, ওরাও এই ধরনের সবচাইতে বড় যে শিক্ষাটা হয়েছে সেটা হচ্ছে লিওনেল মেসি মানুষ, আমার এটা মনে হয়। উনি মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ তাশিক। Thank you so much, Thank you so much, ভাই। আমাদের একটা ভালো আড্ডা হলো। আড্ডা আড্ডা হয়েছে। পরবর্তীতে আবার কখন আমরা ফুটবল নিয়ে বিস্তারিত আড্ডা দেওয়ার সুযোগ পেলে আমরা ডেফিনেটলি সেই আড্ডা দিব। ইনশাআল্লাহ। শেষ করছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপ। নেক্সট এপিসোডে আবারও ডেফিনেটলি ফুটবল নিয়ে চুলচেরা কিছু বিশ্লেষণ হবে আড্ডা, এবং তর্ক বিতর্ক থাকে, সেটা থাকবে যতদিন ফুটবল আছে, যতদিন ফুটবলের ভক্তরা আছে, এই তর্ক বিতর্ক চলতে থাক, এটা হেলদি। শেষ করছি, আল্লাহ হাফেজ।